মন বাড়িয়ে ছুঁই। লেখনীতে ফাবিয়া মোমো। পর্ব সংখ্যা 44। অনুরাগের সময়টুকু সঙ্গ করে কোমল উষ্ঠ জোড়া মুক্ত করল মাহাতিম। চোখ খুলে ওই মুখখানি ডিম লাইটের মৃদু আলোতে দেখার চেষ্টা করলো। কারো কাছ থেকে নিবিড় চাহনিতে মায়াবিদ্ধ হওয়ার জন্য ঘাড়ের নিচে থাকা হাতটা উন্মুক্ত করলো। মুক্ত চোখে বন্ধ দৃষ্টিতে দৃষ্টি রাখলো মাহাতিম। একবার চোখের আয়নায় শহরও আবিষ্কার করলো চাহনি। তার পাঁচকোলায় আবদ্ধ প্রিয় মুখটা, বন্ধ চোখ থেকে নির্মিত ধারায় অশ্রু পড়ছে। তার গালের উজ্জ্বল চামড়া এখনো রাঙা হয়েছিল প্রকৃতির সদ্য ফোটা লাল গোলাপের রসগুলোর মতো। মৃদু ভঙ্গিমায় হাসলো মাহাতিম। রুমের লাইটটা জ্বালিয়ে আবার ধীর পায়ে হাঁটতে শুরু করলো। কানে রহস্যময় ছিদ্রপথে বৃষ্টির মুষলধারার শব্দ আসছে। মাটিগুলো ভিজে শ্যাওলা চাপা গন্ধ ছড়িয়ে দিয়েছে চারপাশ। সেই সাথে গন্ধে মিশে আছে কিছু নাম না জানা ফুলের প্রাণচঞ্চলতা। মাহাতিম ওই রক্তমাখা মুখের দৃষ্টির দিকে দৃষ্টি ফেলে হাত দুটো নিচে নামালো, সোফায় বসিয়ে দিল। মেহিনুরের সোফায় বসে তার সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসলো মাহাতিম। পর্ণ দৃষ্টিতে মেহিনুরের দিকেই তাকালো। বৃষ্টির স্বচ্ছ শীতল ধারায় স্নিগ্ধ গায়ের ধবল রংটা রক্তিম হয়ে উঠেছে। মুখটা অদ্ভুত আবেশে অনুময় ছায় আশ্রয় নিয়েছে। মাহাতিম নিজের ঘোর দৃষ্টি সংযত রেখে রুমে লাইট জ্বালিয়ে লাগেজের দিকে চলে গেল। সেখান থেকে শার্ট বাছাই করে স্বাভাবিক গলায় বলল, তোমার গায়ে একটাও হবে না জানি, কিন্তু তোমাকে আজ রাতটুকুর জন্য পড়তেই হবে। সকালের ভেতর তোমার ভেজা কাপড়গুলোর ব্যবস্থা করে ফেলবো। তুমি কি একটু অ্যাডজাস্ট করতে পারবে, না ভেজা কাপড়েই থাকবে? একটু আগেও অমন লজ্জাজনিত অবস্থার পর যেন মেহনুর কোনো উত্তর দিতে পারছে না মাহাতিমকে। তাই উত্তরের আশা ছেড়ে দিয়ে নিজের জন্য পোশাক নির্বাচনে উদ্যত হলো সে। বৃষ্টিমুখর বর্ষায় মৌনব্রত রুমটা ছেদন করলো বর্ষার এক ফালি ইতস্ত সুর। আপনার নেভি রঙের শার্টটা চাই। চমকে উঠে দু চোখ বড় বড় করে তৎক্ষণাৎ ডানে বামে তাকালো মাহাতিম। চরম আশ্চর্যতে মেহিনুরের দিকে তাকাতে সাথে সাথে দৃষ্টি নামাতে বাধ্য হলো মেহিনুর। মাহাতিম কোনো প্রশ্ন ছুড়ে আবারও বিব্রত পরিস্থিতিতে দৃষ্টি করল না। তখন ধীরে ধীরে মেহিনুরের সহজ হওয়ার লক্ষ্যটা দেখে মন হালকা হলো। সে চুপচাপ মেহিনুরকে উদ্দেশ্য করে এক সেট পোশাক বিছানায় রেখে নিজে পোশাক বদলাতে ওয়াশরুমে চলে গেল। দরজা লাগানোর আগে স্বাভাবিক গলায় বলল, তোমার চেঞ্জ হলে দরজায় নক দিও। মেহিনুর একান্ত অবস্থা পেয়েও ভেতরের ঝড়টা যেমন দমন করতে পারছিল না। উজবুক মেহিনুর এবার ঠিক ওই মাহাতিমের পালাই পালাই অবস্থা বুঝে আপন মনে হেসে ফেলল। সোফা থেকে উঠে চটপট কাপড় ছেড়ে গা শুকানো পোশাক জড়ালো। আয়নার সামনে যেতে যেতে ভেজা বেনিটা আঙুলে আঙুলে উন্মুক্ত করলো। ডান পাশের আঙুলগুলো মাথায় চিরুনির মতো ঢুকিয়ে দিল। এক মুহূর্ত যেন নীরবেই বয়ে গেল মেহিনুরের দীর্ঘ নিঃশ্বাসের দেহ। এরপর খিলখিল করে জড়তাহীনতায় মুখটি যেন বহুদিন পর হেসে উঠল। আয়নার সামনে হাত দুটো কাকতারুয়া স্টাইলে দুপাশে উঠালো মেহিনুর। তার চিকন দেহ থেকে নেভি কালারের শার্টটা কত ঢিলে তা দেখে হাসিতে ফেটে পড়ল। পরনের ট্রাউজারের মাপ দেখে মনে হচ্ছিল যেন পেট মোটা মোমের কেউ এক রত্তি সরু সুতার মধ্যে রেখে দিয়েছে। খুব কষ্টে ট্রাউজারের ফিতা বেঁধে কোমরের সাথে জড়িয়ে নিল মেহিনুর। এত ঢিলা ঢুলা পোশাক আসলে অদ্ভুত লাগছে দেখতে তাকে। চুলগুলো ছেড়ে দিল। তার টিপে টিপে ওয়াশরুমের দরজায় আস্তে করে টোকা দিল। সেখান থেকে চুপটি করে সরে এসে লাগেজে গুছাতে দিতে ফ্লোরে বসলো। ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো কি ভেবে যেন সেদিকে তাকালো। হাতের কবল থেকে ভাঁজকৃত শার্টের আহসের মতো লাগেজ ফসলাতে লাগলো। ফ্লোরে থেকে ধীর গতিতে উঠে দাঁড়িয়ে অতি অসহন দৃষ্টিতে ঢোক গেল। মেহিনুর তার সামনে থাকা মানুষটা তরতাজা রক্তের খন্তের দিকে উপস্থিত হয়ে এখনো ভেজা শার্টটা ওয়াশরুম থেকে ধুয়ে আনলে রক্তের দাগগুলো যখন এখনো ছোপ ছোপ করে রয়েছে সাদা দাগের বিদ্যমান। বাহুতে জন্য ইচ্ছে করা সত্ত্বেও শার্ট আর গেঞ্জি পরতে পারেনি মাহাতিম। কালো ট্রাউজারটা পরেই বের হয়েছে। হাতটা তোয়ালে দিয়ে ঘষতে ঘষতে সোজা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। বাহুর ওপর সাদা ড্রেসিংটি রক্ত ছুঁয়ে ছুঁয়ে লাল রক্তিম হয়ে উঠেছে। সেদিকে ভ্রুক্ষেপ না করে ফোনটার প্লাস্টিক ব্যাগ থেকে বের করলো।
শফিককে কল করে কলটা লাইভে রেখে ভেজা চুল মুছতে মুছতে ওপাশ থেকে কলটি রিসিভ হলো। হ্যালো শফিক, মা ঠিক আছে? ওষুধ দিয়েছিস? প্রশ্নটা শুনে উত্তরের আসে উৎসুক চোখে তাকালো মেহনুর। অমনি দেরি না করে আশ্বস্ত গলায় শফিক বলল, দোস্ত এখানে সব কন্ট্রোলে আছে। রজনী মামিকে যদি ঠিক সময় না ধরতে পারতাম তখন যে কি হতো ভাবতে বুকটা খুসখুস করছে। মার জানটিকে ওষুধ খাইয়ে ঘুমিয়ে পাড়ালাম। আমরা সবাই সামিরের বন্ধুর বাসে উঠেছি। তুই আমাদের নিয়ে টেনশন করিস না। তোদের খবর বল, তুই কি রিসোর্টে উঠেছিস? টয়লেটে মুখ মুছতে মুছতে জবাব দিল মাহাতিম। 10 মিনিটের জন্য চেকিং রুমে আসলাম। বাইরে যেয়ে কি বৃষ্টি! ডাইভ করতেও মেজাজটা বিগড়ে গেল। কলের ওই পাশ থেকে হাসির আওয়াজ শোনা গেল। সেই হাসিতে আরও সার ছিল দুই বন্ধু। পেছন থেকে নির্বিকার চাহনিতে চেয়ে থেকে লাগেজে ঠিকঠাক বন্ধ করলো মেহনুর। মাহাতিমের ভেজা শার্টটা পানি চিপড়ে চেয়ারের ওপর রেখে দিল। সেইটাতে হাতে তুলে রক্তের দাগগুলো দেখলো মেহনুর। এই লন এরিয়া থেকে রুম পর্যন্ত দূরত্ব চট্টিখানা ব্যাপার না। তার ওপর এই লোক সমস্ত রাস্তা এই ক্ষোভের বৃষ্টির মধ্যে ড্রাইভ করেছে। সুখকর অনুভূতি স্বল্প সময়ের জন্য স্থায়ী ছিল, তবুও স্বল্প সময়টুকু তার মনের অনিয়ন্ত্রিত কম্পিত করলো। শার্টটা নিয়ে চেয়ারের ওপর টান টান করে মেলে দিল মেহনুর। কথা বলা শেষ হতেই পিছু ঘুরে তাকালো মাহাতিম। অমনি ক্ষণিকের জন্য চোখাচোখি হয়ে গেল দুজনের। মেহনুরের রাশি রাশি লম্বা চুল যেন বেশ জোরে ঝিরঝির করে পানি পড়ছে সেই চুল থেকে। মেহনুরের চুল বেয়ে পানি পড়া দেখে মাহাতিম বলল, টয়লেটে কি তোমাকে সাজিয়ে রাখার জন্য দিয়েছিলাম? একটা দাঁতে দাঁত চেপে ভেতরে দমিয়ে দিল। মেহনুরের দুবাহু ধরে বিছানায় বসালো মাহাতিম। তোয়ালে নিয়ে ঠিক তার মুখ বরাবর বসলো। ফ্লোরে হাঁটু ভেঙে বসাতে বলল, আজ যদি তোমার কঠিন ঠান্ডা লেগে তাহলে আমার চেয়ে জঘন্য কেউ হবে না মেহনুর। তুমি প্রচুর অবাধ্যতা করছো। আমি এসব মোটেও সহ্য করতে পারি না। কণ্ঠের তেজ দেখে ঘাবড়ে গেল মেহনুর। আজ তো নির্ঘাত জ্বর ঠান্ডা নিউমোনিয়া যা আছে সব বেঁধে যাবে। কারণ শীতের এমন করুণ মৌসুমে বরফের মতো বৃষ্টিতে কোগ্রসে ছুঁয়ে গেছে। নিউমোনিয়ার অসুস্থ এক চুল নিস্তার পাওয়ার জন্যই ইতিমধ্যেই চুলের ওপর মাহাতিমের বলসারি হাত দুটো কসরত চালাচ্ছে। আমি কঠিন ঠান্ডায় যদি ধমাটকে মরেও যাই তাহলেও আপনি খুশি হবেন। বেখাপ্পা প্রশ্ন দুটো ঠাট্টা করেই বলেছিল মেহনুর। এই ঠাট্টাটা কারো বুকের ভেতর যে অদম্য ব্যথার সৃষ্টি করবে তা বুঝতে পারেনি এখনো। আগ্নেয়গিরির ভয়াবহ উদয়ের মতো ভয়ে মেহনুর দিশেভসা হয়ে মাহাতিমের বুকে ধাক্কা সামনে নিয়ে ফের মাথা মুছতে লাগলো। শান্ত সংযত গলায় যোগ্য জবাব দুটো ছুড়ে বলে, আমার সাথে যত খুশি ফাইজলামি করো, আপত্তি নেই। শুধু এই ব্যাপারগুলো এড়িয়ে বলার চেষ্টা করবে। আমি এই ধরনের কথাবার্তা একদম পছন্দ করি না। নীরব হুমকির বার্তা শুনে ততষ্ট চোখে তাকালো মেহনুর। অনুতপ্ত সুরে নামিয়ে বলল, বুঝতে পারিনি, মুখ ফসকে বেরিয়ে গেছে। কথাটা সায় দিয়ে চুল মোছা শেষ করে বলল মাহাতিম, এবারের জন্য মাফ। পরবর্তীতে এমন ভুল করলে ক্ষমা পাবে না বলে দিলাম। মাথাটা নিচু নাড়িয়ে সম্মতির ইঙ্গিত বোঝালো মেহনুর। বসা থেকে কেবল উঠে দাঁড়িয়ে নিচ্ছিল মাহাতিম। এদিকে ব্যান্ডেজ পাল্টানোর জন্য তাগিদা কিভাবে দিতে হয় সেই উসখুস করতেই গলাটা মিহি করে সাবধানী কণ্ঠে বলল, আপনার ব্যান্ডেজটা একটু দেখতে পারি? অস্থিরতার জন্য নিঃশ্বাসটা কোনোভাবে স্বাভাবিক হচ্ছিল না। বারংবার ওই পাশ এপাশ করে ঘুমের নিলাস ছোঁয়া নেই। বুকের ভেতর অদ্ভুত উদ্ঘট ভয়ে সে দলা পাকিয়ে ধরেছে। দুঃস্বপ্নের ভেতরে রাতগুলো যেন পার হচ্ছে আজ। ভয়ে কানের কারণে ঘুম নেই। মাহাতিমকে তিনি বাড়ি ফেরার জন্য অনুরোধ করছে। স্পষ্ট করে বলেছেন তার মন কেন অজানা ব্যাপার নিয়ে ভয় পাচ্ছে। শরীর মন যেভাবে ছটফট করতে শুরু করেছে তাতে স্বস্তিতে বুকে নিঃশ্বাস নিতে পারছে না। সত্যি সত্যি খারাপ কিছু হবে। মায়ের মন বিপাকের গন্ধে 10 গজ আগে থেকে টের পায়। এমন যেন চিৎকার করতে ইচ্ছে করছে, জঘন্য কিছু হবে, জঘন্য কিছুর পালা এবার। কথাগুলো ভাবছিল মার্জা ভয়ে আবার শোয়া থেকে উঠে বসে। ঢকঢক করে 2 গ্লাস পানি খায়। মাহাতিমের কাছে পৌঁছানোর জন্য ছটফট করে তাকে কল দিল, কিন্তু নেটওয়ার্কের কারণে কল কেটে গেল। কলও ধরছে না ছেলেটা। তিনি ফোনে পাগল হয়ে যাচ্ছেন। রুমে পায়চারি করতে শুরু করলেন।
তিনি বিড়বিড় করে আকাশের দিকে তাকিয়ে ব্যর্থ অন্তরের অনুরাগের সাথে প্রার্থনা করলেন ছেলের জন্য। আমি আর সহ্য করতে পারি না গো মাবুদ, একই যন্ত্রণায় পড়েছি। কেউ কি আমার কথা বিশ্বাস করবে না? কেউ কি বুঝবে না? আমি চিন্তায় মরে যাচ্ছি। প্রথম বাড়ি থেকে বের হয়ে স্বস্তি পাচ্ছি না। কি ভয় বিপাকে পড়লাম আমি। ফিরোজা রঙের সাদা পেরের ওড়না চোখ মুছলেন মারজা। ফোনটা নিয়ে আবারও তিনি মাহাতিমকে কল দিলেন। ইচ্ছে ছিল মেহিনুরের সাথে কথা বলে মনটা হালকা করবেন। তার বিশ্বাস মেহিনুর তার কথা হয় উড়াবে না, শুনবে। একে একে নিরর্থক কথাগুলো দিলেন তিনি, কিন্তু নক্ষত্রবাড়ি রিসোর্টের সীমানা এগোতে পারল না সেই কল। বৈরী আবহাওয়ায় সোল্লাস ধ্বনি শোষ করে শোনা যাচ্ছে। প্রবল বৃষ্টির ঝড়ে হাওয়ায় উদ্যত হয়েছে লম্বা লম্বা গাছগুলো, মাটি ঝুঁকাচ্ছে চারপাশ। এতক্ষণ কেবল বৃষ্টির উত্তাল বহল ছিল, এখন এর সঙ্গে দ্বিগুণ উৎসাহে যুক্ত হয়েছে ঝড়ো হাওয়া। মাহাতিম চরম আশ্চর্য হয়ে মেহিনুরের কথা মতোই বিছানায় উঠে বসল। মুখোমুখি বসতেই কোনো প্রকার জড়তা ছাড়া মাহাতিমের বা হাতটা ধরল মেহিনুর। ফোলা পেশিতে শক্ত করে হাতটা ধরতে নিঃশ্বাস ভারী হয়ে এলো। নিঃশ্বাসের অদম্য অবস্থা প্রকাশ পেতে ভেজা গিটটা খুলে পেঁচানো কাপড়টা সরিয়ে আনলো মেহিনুর। ক্ষতটা এক পর্যায়ে দুঃখ চোখের সামনে উন্মুক্ত হলো। চোখ খিচে ধীরে বন্ধ করে নিল, আবার ধীরে ধীরে খুলল। মাহাতিম সবই দেখে চুপচাপ ভঙ্গিতে দেখে যাচ্ছিল। ঠোঁটে সহজত শান্ত হাসি ঝুলিয়ে তার রক্তমাখা ভেজা তুলাটা তুলতে তুলতে বেহুল কণ্ঠে বলল, মেহিনুর, খুব ব্যথা করছে? মাহাতিম মৃদু হেসে মেহিনুরের একটু খোঁচা মেরে বলল, করলেও তো তোমার এতে যায় আসে না। হাত থমকে গেল মেহিনুরের। কিছু না শোনার ভঙ্গিতে কাজ সরাতে লাগলো। চোখে বিস্ময় ফুটে উঠল। অবাক হলো মাহাতিম। ততক্ষণাৎ তর্জনী আঙ্গুলে মেহিনুরের থুতনি উঁচিয়ে ফেলল। সরল দৃষ্টির মাঝে তার অস্থির চাহনিটুকু মিলিয়ে চঞ্চল সুরে বলল, কিসে যায় আসে তোমার? কিছুতেই যায় আসে না। আমার শরীরে কাটছে, কেঁদে মুখ তাকাও, অথচ আমাকে ছুরি তো তুমি ঢুকিয়েছ। থুতনির তাচ্ছিল্যতার সাথে সরিয়ে কম্বল টেনে শুলো মাহাতিম। বিছানার ডান দিকে ওপাশে চোখ ফিরে বন্ধ করলো। মেহিনুরের সম্পূর্ণ অবজ্ঞা করলো। সমস্ত আয়োজন, সমস্ত চিন্তা ভাবনা, সমস্ত কল্পনা নস্যাৎ করে দিল। আজ এতটাই অবজ্ঞার দুয়ারে ঠেলে দিল যে মাহাতিম ওর দিকে পিঠ ফিরে শুয়েছে। মেহিনুর মুখভর্তি তুলোগুলো রুমের বিনে ফেলে লাইট নিভিয়ে বিছানায় এলো। কম্বলটা গায়ে টানতে মাহাতিমের পিঠের দিকে মুখ ঘুরে শুলো। হাত একটু উসখুস করছে ওর। আলোটা দুজনের মধ্যবর্তী দূরত্বের ওপর তেস্তাভাবে পড়ে আছে। ফাঁকা পেয়ে প্রকৃতির উদ্যত হাওয়া শান করে বয়ে যাচ্ছে সেখান দিয়ে। মেহিনুর বালিশে গাল লাগিয়ে গালের বাম পাশটা তালু রেখে সুঠাম পিঠের দিকে তাকিয়ে রয়েছে। বিছানা ছুঁয়ে ছুঁয়ে ডান হাতটা আবার পূর্বের জায়গায় ফিরে আনছে। সাহস পাচ্ছে না বুকে যেতে। যদিও মাহাতিম খেপে ওঠে। চোখ বন্ধ করে ডান হাতটা মুষ্টিবদ্ধ করলো মেহিনুর। ঘুমের মধ্যে বৃথা চেষ্টা সেরে ফের ডান হাতটা বাড়িয়ে দিল। এক বুক ভয় আসা, খানিকটা অনুশোচনা নিয়ে, কুণ্ঠা নিয়ে। কম্বলটার সাথে সাথে নড়ে চড়ে উঠল। অভিযোগী মুখে কাঁধের কাছে এনে প্রসন্ন গলায় বলল, কি চাই? মেহিনুর ফিসফিস সুরে হাসি আটকে যেই হঠাৎ খিলখিল করে হেসে উঠল। এদিকে হাসির দশা দেখে মাহাতিমের রাগ যেন আরো তুঙ্গে গেল। কাঁধ থেকে মেহিনুরের হাত ঝাঁকা মেরে দিয়ে ফেললো। বড় কোচকে রাগি চোখে দাঁত খিচিয়ে বলল, পাগলের মতো হাসছো কেন? কি চাই তোমার? হাসিটা কোনো রকম চেপে 2 বালিশ দূরত্ব খমন করলো মেহিনুর। নিজের বালিশটা বেখেয়ালে রেখে মাহাতিমের দিকে একটু ঘুরলো। ঘুমাতে চাই। কথা শুনে ছোট ছোট চোখ দুটো বড় তুলকে তাকালো মাহাতিম। কিছুক্ষণ চুপ থেকে ক্ষীণ মেজাজে বলল, ওপাশ ফিরো। ওপাশ ফিরো মানে? তুমি ওই পাশ ফিরে সও। আমি আমার শক্ত সমর্থ বুকটা তোমার সুঠম দেহটাই আগলে দিচ্ছি। তোমার দেহের ভেতর আমার উষ্ণতা, সাহস, আমার শক্তির চেতনা, দৃঢ়তা, আমার জীবিত নিঃশ্বাস দফায় দফায় কাছে থাকার মূলক বোঝাচ্ছি। মেহিনুর আম্লান হাসিতে উৎসর্গ করল। ওপাশ ফিরে ছিল। প্রশ্নাত্মক চোখে পরম উষ্ণতা নিবেদন করল। কেউ তার দুর্গের বর্ষস্থল ছাড়িয়েছে। শীতল হাওয়ায় বুকটার ভেতরে কেউ উত্তর এলো, আপনি আমার ওপর যত খুশি রাগ করুন, আপত্তি নেই। শুধু এইসব ব্যাপারগুলো এড়িয়ে যাবেন। আমি এমন দূরত্ব পছন্দ করি না। মুখটা আশ্চর্যে হা করে হো হো করে হেসে উঠল মাহাতিম। বাহুজোর আষ্টে পৃষ্ঠে ধরে হাসতে হাসতে বলল, কি কাণ্ড! আমার ডায়লগ আমার উপর ছুড়ে দিল দেখি এই মেয়ে।
বজ্রপাতের নোংরানো যেন কেঁপে উঠছিল ভূমি। একের পর এক বজ্রধ্বনি বুকের ভেতর শেল বিধিয়ে দিচ্ছে। মেঘে মেঘে ছুটছে বৈদ্যুতেপাতের স্ফুলিঙ্গ প্রকৃতি যেন ক্রুদ্ধ করে বিকট চিৎকারে ফেটে পড়ছে। এমনি একটি কালো অন্ধকারে ঢাকা পড়েছে সময়ের সন্ধিক্ষণ। ঘড়িতে ভোর 6টা বাজতে 5 মিনিট বাকি আছে, কিন্তু বাইরে যে এক চিলতে আলো নেই। আলোহীন প্রকৃতি যেমন বিভৎস ভয়াবহ, তা গা কাঁপানো লাগছে। তার জানালার সরু ফাঁকটা দিয়ে ভেতরের মেহিনুর দেখছে। মেহিনুর ঘুমটা বজ্রপাতের প্রথম 2টো বাজের সময় ভেঙে যায়। পাতলা হওয়ায় ঘুমটারও চোখে কেটে আসেনি। বাবার বাড়িতে থাকলে ঘুমের ভেতরে এক চিৎকার উঠে পড়তো মেহিনুর, কিন্তু সেটা আজ মাহাতিমের উষ্ণ বুক পেয়ে হলো না। গুটিসুটি পাকিয়ে কচ্ছপের শক্ত খলসের মতো উন্মুক্ত বুকটার দিকে গুটি মেরে রয়েছে। মনের অস্থিরতা একটু স্বাভাবিক হতেই হাত জোড়া আলতো করে মুখটার ওপর তুলে নিল মেহিনুর। না, মানুষটা এখনো ঘুমে মগ্ন। তাকিয়ে থাকতে হঠাৎ ঠোঁট প্রসারিত করে মুচকি আসলো। ঘুমন্ত মুখটা আরও নিবিড়ভাবে বালিশের মাথা রাখলো। মাহাতিমের ব্যান্ডেজ খোলা হাতটা আস্তে করে টেনে নিজের গায়ে নিল। মেহিনুর কম্বলটা টেনে মাহাতিমের পিঠটা ঢেকে দিল। ক্লিন সেভ করা গালটা দাড়ি নেই। প্রতিদিন ক্লিন সেভ করাই যেন প্রফেশনাল কর্মের বৈশিষ্ট্য। ভোরবেলা উঠেই তার নিত্যদিনের শিডিউলেটি আজ একটু চোখ বুজে শান্তি নিদ্রায় তন্দ্রায় ডুবে আছে। যেন পরিষ্কার গলাটার প্রতি ক্ষুদ্র লোভ কাজ করছে মেহিনুরের। এই বৃষ্টিমুখ নিরিবিলি মুহূর্তে লোভটা যেন দেহ মন চঞ্চলতা বাড়িয়ে দিচ্ছে। মাহাতিমের তন্দ্রাচ্ছন্নতার সুযোগ নিয়ে একটুখানি ছুঁয়ে দেওয়ার বাসনায় ডান হাতের আঙ্গুলগুলো অগ্রসর করলো। হঠাৎ কাঁপা কাঁপা আঙ্গুলগুলো গলায় পরকভাবে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত শিউরে উঠল তার। চোখের বন্ধ করেই অন্তঃস্থলে স্বাভাবিকতায় প্রশমন করে গিয়ে ছোট্ট ঢোক গিলল সে। আমার ঘুম কিন্তু তোমার চেয়ে পাতলা মেহিনুর। চৌকিত ভঙ্গিতে চোখ খুলে লজ্জায় হাত ছড়িয়ে নিল মেহিনুর। গাল থেকে যখন এই হাত নড়ালো, তখন এই মাহাতিমের বলযুক্ত হাতের কঠিন থাবা থেকে মেহিনুরের হাতটা যেন জায়গায় চেপে ধরল। এবার তন্দ্রাচ্ছন্ন অভিনয় ছেড়ে স্বাভাবিক ঘুমের চোখে তাকালো মাহাতিম। সরাসরি মেহিনুরের দৃষ্টিতে দৃষ্টি তাক করলো। তোমার সামনে এলিট ইউনিটের মানুষ শুয়ে আছে, স্পেশাল ওয়েলফেয়ার সার্ভেন্ট। তুমি আমার গায়ে হাত রাখবে আর আমি টের পাবো না? অবাক হয়ে ঢোক গেল মেহিনুর। জি। মাহাতিম চোখাচোখি দৃষ্টি অটল করে রাখার অবস্থায় মেহিনুরের হাতটা এনে ঠোঁটের ওপর রাখলো। হাতটায় গাঢ় করে ঠোঁট ছুঁয়ে অদৃশ্য সোলমোহন ছাপিয়ে দিল। তুমি আমাকে এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারো? আমাকে নিয়ে তোমার সন্দেহ বা কিছু কি করে মনে? কিছুক্ষণ চুপ থেকে মাহাতিম হাতের বোলায় থেকে ইচ্ছে করে হাত ছড়ালো মেহিনুর। মাহাতিম প্রভাবিত দৃষ্টিতে চোখ করতে মেহিনুর পুনরায় মাহাতিমের গাল স্পর্শ করলো। চোখে দৃষ্টি অকুত রেখে মুখের দিকে এগিয়ে নিল। বুকের অকল চিন্তার নিঃশ্বাসটা শব্দ করে ছাড়তেই মলিন হাসতেই বলতে লাগলো, আপনি কি জানেন আমি যে নিজেকে পছন্দ করি না? আমার স্বভাব চরিত্রে সব গালমন্দ শুনতে আমার একদমই ভালো লাগে না। নিজের প্রতি নিজের ধিক্কার আসে। কোনোদিন কারো কথার খেলাফি করিনি। প্রতিবাদ করার জন্য নিজের কোনো আগ্রহ হয়নি। আপন মানুষদের কথায় কিসের প্রতিবাদ করব বলুন? তাদের প্রতিবাদ করলে তো নিজের কপালে দুঃখ জুটে। তবুও সত্যি হলো আমার জীবনটায় 18 বছর হলে আমার জীবনের 18টা মানুষ নেই। আমি লেখাপড়া শেখা এক মূর্খ, যে কেনা গুছিয়ে কথা বলতেও জানি না। জানেন, আমি চুপ থাকলেও সব বুঝি। কোনো মেয়ে যদি বাচাল হয় তাহলে সমস্যা, কথা বললেও সমস্যা, স্বাভাবিক থাকলেও সমস্যা, কোনো সমস্যা করলেও সমস্যা, কিছু না করলেও সমস্যা। আর আপনি একটা অযোগ্যকেই বিয়ে করেছেন। আমার মতো কুচ্ছাসনা মেয়েদের প্রতি তো তীব্র ঝাঁকুনি খেয়ে কথা বন্ধ হয়ে গেল তার কণ্ঠের। ভূমিকম্পের মতো কেঁপে উঠল পুরো শরীর। এক ফোঁটা নিঃশ্বাসের জন্য দুমুঠো চাদর খামচে ধরল সে। দম বন্ধ হওয়ার যন্ত্রণায় শিউরে উঠল সে। ঠিক এভাবেই দম আটকে মেরে ফেলবো, বুঝেছ? একদম নিঃশ্বাস নিতে পারবে না। ঠিক 43 মিনিটের ভেতরেই তোমার নিঃশ্বাস ফুরিয়ে যাবে। তুমি আমার সামনে কোনো স্পর্ধায় কথা বলার সাহস দেখাও। তুমি কি আমাকে ভয় পাও না? আর অস্থির অবস্থায় উত্তেজিত হয়ে উঠল মেহিনুর। মাহাতিমের কথা শুনে এই অবস্থায় পরিশ্রান্ত সে তার ক্ষীণ দৃষ্টির প্রতি একটুও ভয় না পেয়ে চোখে চোখ রেখে কিঞ্চিৎ হেসে বলল, পেতাম। সে ভয় আপনি দূর করে দিয়েছেন, এর জন্য কেবল আপনি দায়ী। মাহাতিম এখন গম্ভীর মুখে, ছোট্ট কথা অব্দিও নেই। একটু থেমে পুনরায় বলল মেহিনুর, আপনি আমাকে কোনোদিনও মারবেন না। যদি মেরে ফেলেন তাতেও আমার আফসোস। মুখ থেকে কথাটা লোপট করলো মাহাতিম। তেজপূর্ণ কণ্ঠে বলল, আমার অবস্থার বেহাল হয়ে যাবে, আমি থাকতে পারবো না। পরম পরম করে আকাশ ডেকে উঠল আবার। বৃষ্টির সাথে এক ঝোঁকড়া দমকা হাওয়া ঢুকে এলো নীরবে রুমে। ঠান্ডার প্রখরতা জানান দিচ্ছে।
ফর্সা হাতে লাগালো ঘুটঘুটে কালো আকাশ। মাহাতিম ভারী শ্বাস ছেড়ে নিচের দিকে নেমে যাচ্ছিল, তখনই একটা হাত দিয়ে আদর করে ধরলো মেহিনুরের গালের আস্তরণ। স্বেচ্ছায় আঁখি পড়ল বন্ধ করলো মেহিনুর। নিজের উচ্চক হৃদয়ের সম্মুখে বাড়িয়ে সহ্যতার সময়ের মধ্যে উন্মুক্ত হলো। বন্ধুর বাড়িতে উঠে দারুণ যন্ত্রণার শিকার হয়েছে স্বামীক। এখানে হুট করে পানির মোটরটা নষ্ট হয়ে গেছে। শহরে বিদ্যুৎ, গ্যাস, পানি তিনটাই হাহাকার অবস্থা। গ্রামে এসব না থাকলেও বিকল্প আদি যুগের পদ্ধতি আছে, কিন্তু শহরের অবস্থা খুবই খারাপ। তার উপরে হাত মুখ ধোয়ার জন্য প্লাস্টিকের বালতিতে বৃষ্টির পানি জমা করে কাজ চলছে। সবচেয়ে বেশি গোমরায় আছে রজনী। একটু পরপর কঠিন গলায় স্বামীকে এপাশ ওপাশ করে ধুয়ে দিচ্ছে। গলায় তেজ শুনে দুটো ঢোক গিলল। মাহাদি হাসছে। রজনী যেই চোখ পাকিয়ে তাকাচ্ছে তখনই দৌড়ে পালাচ্ছে সে। সবার বকাঝোকা ইচ্ছে মতো শুনতে পারে মাহাদি। শুধু তার মা আর ভাইয়ের বকা শুনলেই নেতিয়ে যায়। সেই বাসার ওপর অতিথি হিসেবে আশ্রয় নিয়েছে। সেখানে খেলনা তো নেই, উটকো খেলনার সঙ্গীও নেই। ফারিন যা একটু সঙ্গ দিত, এখন সে দরজা আটকে পিতির সাথে চুটিয়ে ঘুম দিচ্ছে। ট্যুরের উছিলায় কেউ গেমও খেলার জন্য মাহাদিকে ফোন দিচ্ছে না। বারান্দার গ্রিল ধরে বাইরে তাকাচ্ছে মাহাদি। থুতনি গ্রিলের ওপর বসে ভাই আর ভাবিকে মিস করছে। তারা দুজন মানুষ যতই তাকে বকা দিক, দিন শেষে কখনো তাকে একা ফেলে যায়নি। মাহাতিম যতই ব্যস্ত ব্যক্তি সম্পন্ন হোক না কেন, একবার বাড়ি ফিরে এলে সব কষ্টে দিনগুলো একদম ভুলিয়ে দেয়। মেহিনুর কোনোদিনও মাহাদিকে না খাইয়ে নিজে খেত না। মেহিনুর যত খুশি তত বউ বউ বলে ডাকে, একটু বিরক্ত হয় না। মেহিনুর উল্টো হাসি দিয়ে পিঠে একটু আদরে চাপড় মারে। হতাশার নিঃশ্বাস ফেলে ঘোলাটা আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল সে, তুমি তাড়াতাড়ি ফিরে এসো ভাইয়া, আমার সব কিছুতেই মন টিকছে না, জলদি আসো জলদি। চোখ বন্ধ করে 2 মিনিট শান্ত থাকলো মাহাদি। জমজম বৃষ্টির আওয়াজটা নীরবে অনুভব করলো। ডান পায়ের বৃদ্ধা আঙ্গুলটা দিয়ে ভেজা টাইলসের ওপর আনমনে এঁকে বেঁকে চিত্র কষতে লাগলো। চোখ খুলতেই ডান পাশে এসে একই কাজ করতে করতে গ্রিলের ফাঁক দিয়ে নিচে তাকালো মাহাদি। হঠাৎ একটি দৃশ্য দেখে ডান পাটা থমে গেল তার। মনোযোগ দিল সেই দিকেই। দারোয়ানের বাথরুমের দিকে টিনের দরজায় একটুখানি ফাঁক। উকি ঝুঁকি দিল সেদিকে যা উকি দিয়ে আছে সিয়াম। মাথাটা উকি দেওয়ার আশপাশে ডান পাশে সবুজ বদনাও দেখা যাচ্ছে। চাল ধোয়া পানি সেই বদনায় না পড়ুক, তার হাতটা টান টান করে বাইরে এগিয়ে ধরেছে। বৃষ্টির পানি বদনায় ভর্তি হচ্ছে। হু করে হেসে গলা ফাটালো মাহাদি। তার হাসি কে দেখে? বাথরুমে গিয়েও বেচারা আধা কাজ সেরে বদনা ভর্তি করতে নেমেছে। মাহাদি হাসতে হাসতে গ্রিল ছুঁয়ে ফ্লোরে ধপাস করে বসে পড়লো। হাসির তোরে ফ্লোরে কাঁপাতে কাঁপাতে হাসছে সে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে আজ। শীতের মুড়িয়ে আছে সাদা মাটা দিনটা। কম্বলের পশুমতো উষ্ণতার ভেতরে নতুন বউ নিয়ে ঘুমিয়ে আছে নোমান ইকবাল। এবার বসের অজুহাতে সেও দিনে ছুটি পেয়েছে। কিছুদিনের বাড়ি ফিরেই টানা টেনশনের ভেতরে দিয়ে পরিবারের চাপাচাপি বিয়েটা করেছে আর কি। শেষমেশ সমস্যার মতোই তার বসের কাছে পরামর্শ চাইল নোমান। তার বিশ্বাস তার বস মাহাতিম আনসারীর কাছে সব ধরনের সমাধান পাওয়া যায়। লোকটার মাথায় যেন উপস্থিত বুদ্ধির মেশিন ফিট করা আছে। যখন কোনো বিপদ হয় যার সেকেন্ডের মধ্যে চোখ বন্ধ করে তার একটা সুরাহা দিয়ে দেয়। রক্ষণশীল পরিবারের ছেলে বলে বড়সড় আয়োজন করে বিয়ে করেননি, কিন্তু এখন বিয়ে করেই মন মানছে। আহা স্বর্গ সুখ। তার বসকে এখন 101টা চুমু খেতে ইচ্ছে করছে। লোকটি কি জম্পেশ বুদ্ধি দিল। তার জন্যই তো তার বস মানুষটা যতই শুকনো মুখে থাকুক না কেন, দিন শেষে তার অভিজ্ঞতা আছে। বউকে জড়িয়ে ধরে আরো আয়েশ করে ঘুমাল দিল নোমান। হঠাৎ বিপ বিপ করে ফোনটা ভাইব্রেট হলো। আরামে শয্যা ছেড়ে ফোন ধরতে অলসতা কাজ করছিল। কলটা ঘুম ঘুম চোখে দেখলো। রিসিভ করলো। মুখ ভর্তি গালি থেকে এক গত্রী গালি ছুটেও দিতে বলল, ওই হালা কেরে তুই এমন বেটাইমে কল দিলি? কেন দিলি? কলিজা দিয়া। ওই পাশ থেকে চিপে চিপে বলে উঠল কেউ, তোমার কলিজায় আমি ভাড়া দিয়ে ধরবো নোমান। স্কিনে চোখ লাগিয়ে দেখো কে আমি। চোখ কুচকে তাকালো সে। থমকে গেল নোমান। কথা শুনে বুকের ভেতর ধুকুর পুকুর করতে লাগলো। বড় করে ঢোক গিলে নিয়ে কান থেকে ফোন নামালো নোমান। স্কিনে তাকিয়ে
এ বি স্পষ্ট 3টি অক্ষর লেখা। মাহাতিম আনসারি বস। ভয়ে ভয়ে কানে ফোন ঠেকিয়ে বলল, হ্যালো বস। ওপাশ থেকে খেপে গেল মাহাতিম। বউ হয়েছে বলে আমার সাথে গালাগালি, এগুলো কোন ধরনের আচরণ নোমান? তোমার কি এখন লম্বা বিরতি দরকার? প্রয়োজন হলে জানাও, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। নোমান তাড়াতাড়ি নিজের দোষ সাব্যস্ত করে মাপ চাইলো। ভুলটা তার নিজের, অনেকবার ক্ষমার বাক্য খরচ করলো। মাহাতিম এমন ঘ্যানঘ্যানি শোনার মানসিকতাই নেই। সরক্ষেপের জন্য একটা গাড়ি পাঠানোতে বলল। নোমান যথা অভিজ্ঞতার সাথে ঠিকানা পাঠিয়ে গাড়ি পাঠানোর ব্যবস্থা করে জিপটা তদারকির জন্য নিয়ে নিজেই রওনা দিল। সূত্র মোতাবেক নক্ষত্রবাড়ি রিসোর্টে পৌঁছাতে একটি গাড়ি জিপ কর্তৃপক্ষের কাছে রেখে নোমানের ব্যাপারটা বুঝিয়ে দিল মাহাতিম। আগত গাড়িতে চড়ে সমীর বন্ধুর বাসার দিকে রওনা দিল সে। মেহনুর জানালার কাছ নামিয়ে হাত বাড়িয়ে বৃষ্টি উপভোগ করছিল। মুখের ওপর বৃষ্টি খাঁচ মেরে থেমে থেমে হাসছে। পলকে পলকে নজর দিচ্ছে মাহাতিমের বিচক্ষণ চোখ। এত দিন পর ফ্যাকাশে চেহারাটায় হাসির লালসা ফুটেছে। নিঃশব্দে সে ঘুমিয়ে নরম চিত্তে ড্রাইভ করছে আর তা দেখছে। মুখটা ড্রাইভিংয়ের দিক ফিরিয়ে এনে শান্ত গলায় জিজ্ঞেস করলো, মেহনুর, যদি তোমার দাদাভাই আমাকে আমাদের বিয়ের ব্যাপারে না করে দিত তখন কি তুমি আমায় ফিরিয়ে দিতে? এমন অদ্ভুত কথা শুনে ঠোঁট থেকে হাসি মিলিয়ে গেল। জানালা থেকে মুখ ঘুরিয়ে ডানে তাকাতে মাহাতিমের দিকে চোখ পড়লো। হতভোগ্য দৃষ্টিতে বলল, আপনি কেমন প্রশ্ন করলেন? মাহাতিম তাড়া দিয়ে বলল, উত্তর শুনতে তো দোষ নেই। তাছাড়া এখন তুমি আমার বউ। তোমার দাদা 1000বার মাথা ঠুকলেও তো আর ফিরিয়ে দেব না। মেহনুরের এখন অপ্রস্তুত প্রশ্ন শুনে অনেক সময় যাবৎ কথা বলল না। জানালার কাজ উঠিয়ে দিল সে। ভেজা হাতটা আঁচলে মুছতে মুছতে ঠোসে হাঁটিটুকু ফুটিয়ে নিল আবার। আপনাকে ফিরিয়ে দিতাম। বিকট আওয়াজে চলন্ত গাড়িটা জোরে থেমে গেল। হুট করে ব্রেক কষাতে পেছন থেকে একটা গাড়ি পাশ কেটে যেতে যেতে খান টুট পোলা বলে আকাশে তুলে বকাঝকা করলো বলে জঘন্য একটা গালি দিল। মাহাতিমের গালিটা শুনলো কিনা ঠিক খেয়াল নেই। 2 হাত দিয়ে স্টিয়ারিং শক্ত করে ধরে আছে, চোখ তার বন্ধ। সিট বেল্ট বাঁধার সুবিধায় কোনো প্রকার ক্ষতি বা ব্যথা পায়নি মেহিনুরও, কিন্তু ভয়ে সেই গলাটা চোখের সম্মুখে দেহের রন্ধ্রে রন্ধ্রে ভেসে গেল। ফোনের আওয়াজে সম্বিত ফিরে পকেট থেকে ফোন বের করলো মাহাতিম। চোখ দুটো তখনও নিরুদ্ধ, যন্ত্রণায় বন্ধ। কলটা আন্দাজে রিসিভ করে কানে চেপে ধরলো। ওপাশ থেকে অন্তত চিন্তিত এবং অস্থির গলায় বলল, হ্যালো আনসারি স্যার, প্লিজ কাইন্ডলি আমার কথাটা শুনুন। আপনাকে ওরা ট্র্যাক করে ফাঁদ করে ফেলেছে, আপনি অ্যালার্ট থাকুন। দা আর ভেরি ডেঞ্জার স্যার। ওই সংখ্যায় কতজন আপনার পেছনে লেগেছে আমরা কেউ ইনফরমেশন পাচ্ছি না। আপনাকে যেখানে পাবে সেখানে ওরা মার্ডার করে ফেলবে স্যার। নিজের মৃত্যুর পরোয়ানা শুনে উত্তেজিত হলো না মাহাতিম। যে কোনো সময় হানা দেবে দস্যু দল জানোয়াররা। কি করে এমন তুচ্ছ বৃষ্টির ভেতর তাদের সামাল দেবে সেটা নিয়ে ছক কষতে হিসেবি কাজ। এবার সে একা নয়, মোটেও না, তার সঙ্গে রয়েছে তার স্ত্রী। তার ক্লান্তিকর মাথাটা কোনোভাবে এমন পরিস্থিতিতে ঝিমিয়ে পড়লে চলবে না। শান্তভাবে পুরো খেলাটা তাকে ঘুরিয়ে দিতে হবে। বাইরের বৃষ্টি, রাস্তাঘাটে জনশূন্য, বৈরী আবহাওয়ার অজুহাতে গাড়ি চালাচ্ছে নগ্ন। স্টিয়ারিং থেকে হাত নামিয়ে মুখটা এবার বামে ঘুরালো। দৃষ্টি ক্ষীণ হলে ঠান্ডা কণ্ঠে বলল, আমাকে যেতে হবে মেহিনুর। আমি কখন ফিরবো জানি না। তোমাকে রিসোর্টে রেখে আসছি, কোনো ভয় নেই। স্বামীকে এসে তোমাকে রিসোর্ট থেকে নিয়ে যাবে। খটকা লাগলো বুকে। এমন ঝুম বৃষ্টির ভেতরে রাস্তায় থেমে কোথায় যেতে চাইছে না, মনে কিছুতেই মানছে না। মেহনুর কিছু একটা নড়ছড় বান্ধার মতোই বলল, আমি যাব না। কোথাও যাবে? আপনি কোথায় যাবেন? কোনো সময় হলে উত্তর পেয়ে খুশি হতো মাহাতিম, কিন্তু আজ খুশির বদলে রাগের আক্রোশটায় হামলে পড়ল। মুখটা কঠোর করে বলল, প্লিজ আমার কথায় চুপচাপ শোনো। একটু পরে স্বামীকে এসে তোমাকে মায়ের কাছে নিয়ে যাবে, কোনো টেনশন নেই। উল্টো আমার সাথে থাকলে বিপদ। আমি কাজটা শেষ করে ফিরবো, কথা দিচ্ছি ফিরবো। শেষোক্ত বাক্যটা শুনে স্থির হলো না মেহনুর। মনের ভেতর উৎকট হিংস্র পশুর মতো দাবানল চলছে। ভয়ে গা শিউরে উঠছে, গা কাটা দিচ্ছে ক্ষণে ক্ষণে। মেহনুর ভীত কণ্ঠে মুখ দেখে নিজের কঠোরতা রূপটা পাল্টে নিল মাহাতিম। কণ্ঠ অদ্রের মতো কোমল করে বলল, তুমি কখনো আমায় অবাধ্যতা করনি, তো আজ কেন করছো মেহনুর? প্রশ্নের ক্ষেপ্তিতে চুপ রইল মেহনুর। এটা সত্যি যখন সে
পর্যাপ্ত কোনো কথা অবাধ্যতা করেনি। মাহাতিম যখন যেভাবে বলেছে মেহিনুর তখন সেভাবে চোখ বন্ধ করে সে কথা বিশ্বাস করেছে। মেহিনুরের নিরাপত্তা দেখে মুখ ঘোরালো মাহাতিম। হাতের ব্যান্ডেজটা ডায়ালের ব্রাউন ঘড়িতে চোখ রাখলো। অন্য সময়ের অঙ্কটা আবারও সচল মস্তিষ্কে নাড়া দিল। ঘড়ি থেকে মুখ তুলে সামনে তাকিয়ে গাড়িটা রিভার্স করে ঘুরতে চলল। স্থির গাড়িটা যখন ডানে টার্ন নিচ্ছিল, রিভার্স হচ্ছিল, ঠিক তখনই মেহিনুর অস্থির চিত্তে দুই হাতে মাহাতিমের বাহুটা জড়িয়ে ধরলো। সাদা শার্টের স্লিপারের নিচে নতুন ব্যান্ডেজের আস্তরণ থাকলেও মেহিনুর এখন সেই হুঁশ নেই। সে অস্থির উৎকণ্ঠা পাগলের মতোই বলতে লাগলো, আমি যাব না, আপনি গাড়ি ঘোরানো বন্ধ করুন, আমি যাব না বলছি। আপনি জোর করেও এখানে ফেলে আসতে পারবেন না, গাড়ি থামান। রিভার্স করতে গিয়েও বিরাট বাধা খেল মাহাতিম। শান্ত স্বভাবের মেহিনুরকে ভীষণভাবে সময় নীরব থাকতে দেখেছে। দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে গেছে যে মেহিনুর তাকে নিয়ে কোনোদিনও কোনো মনের সূক্ষ্ম অবস্থা প্রকাশ করবে না। কিন্তু আজ একই দেখছে, তার সৌম্য বাহুটা খামচে ধরে বাধা দিচ্ছে তাকে। মাহাতিম ধীরে সুস্থে গাড়িটা আকস্মিক দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য নিরাপদ সাইডে পার করলো। লতার মতো জড়িয়ে থাকা বাহুটে মেহিনুর খাবলে ধরে আছে নাছর বান্দার মতো। আমার কিছু হবে না মেহিনুর, প্লিজ, লক্ষ্মী মেয়ের মতো আমার কথা শোনো। তুমি রিসোর্টে থাকো, আমি কাজটা শেষ করে আসছি, দেরি করব না। ভয় জড়ানো চোখে ঢোক গেল মেহিনুর। মাহাতিমের দিকে সহজ চাহনিতে তাকিয়ে বলল, ফোনে কি বলেছে? আপনি মিথ্যা বলবেন না। আমি দেখেছি আপনি কলটি কাটার পর আমাকে রেখে আসতে চাইছেন। মাহাতিম স্বগস্তির মতো বলল, এসব দিয়ে তোমার কাজ নেই। তুমি রিসোর্টে যাচ্ছ, এটাই ফাইনাল। আর একটা বাড়তি কথা বলবে না। কথার পিঠে কথা বাড়ালো না মাহাতিম। চুপচাপ অন্যদিকে হাত রেখে স্টিয়ারিং স্টার্ট করলো। মেহিনুর বাহু ছেড়ে দিয়ে অমত ভঙ্গিতে নির্জীব চাহনিতে বলল, আপনি আমাকে এখানে ফেলে দিন, আমি নিজ দায়িত্বে রিসোর্টে যেতে পারবো। আমার জন্য আপনার গাড়ি ঘুরিয়ে পেট্রোল খরচ করে রিসোর্টে ফিরতে হবে না। গম্ভীর মুখটা নিমিশে আরো গম্ভীর করলো। গম্ভীরতা মিলিয়ে উঠল। গাড়ি স্টার্ট দিল ঠিকই, কিন্তু সেটা রিভার্স সিস্টেমে না দিয়ে সোজা পথেই চালালো। নিস্তেজ আবচ্ছন্ন ভঙ্গিতে সিটে বসে যাচ্ছে মেহিনুর। ততস্থ মন মাহাতিমের ওপর পড়ে রইল। কলে নিশ্চয়ই এমন কিছু শুনেছে যার জন্য মেহিনুরকে রিসোর্টে রেখে আসতে চাইছিল। মেহিনুর কারণটা জানার জন্য হালকা একটু কেশে জড়তা কাটিয়ে বলল, আপনাকে কলে কি বলেছিল? কেন আপনি রিসোর্টে রেখে আসতে চাইছেন? মাহাতিম কান দিয়ে দুটি বক্ষ শুনে প্রশ্ন ঢুকলো। তার চোখ তখন ডানের দিকের লুকিং মিররের পিছনে দৃশ্যতে ব্যস্ত। পেছন থেকে কেউ ফলো করছে কিনা এটা দেখতে আজ করছিল। লুকিং মিরর থেকে চোখ সরিয়ে ফের সামনের দিকে তাকালো মাহাতিম। পায়ের নিচে থেকে প্যাডেলটা মৃদু চাপ দিয়ে গাড়ির স্পিডটা আরেক ধাপ বেড়ে গেল। উত্তর না পেয়ে চঞ্চল মনটা মেহিনুরে ছটফট করলো। মেহিনুর আবার তাগিদা দিয়ে জিজ্ঞেস করে নিল। কঠিন এক ধমক দিল মাহাতিম। গরম সুরে বলল, তোমার শুনে লাভ কি? কেন জানার জন্য লাফাচ্ছ? মনে হচ্ছে এটা ভাবছো তোমাকে রিসোর্টে ফেলে আরেকজনের কাছে যাচ্ছি। পুরনো কর্মকাণ্ডের কথা স্মরণ রেখে জঘন্য খামচায় খোঁচরটা দিল মাহাতিম। সূক্ষ্ম খোঁচরটা খেয়ে চমকালো দৃষ্টিতে কয়েক সেকেন্ড স্থির রইল মেহিনুর। এর যে জঘন্য খোঁচর সত্যি আর হতে পারে না। মেহিনুর ভয়ে বিভর্ত বুকে দলের ভেঙে স্তম্ভিত গলায় বলল, কলের ঘটনা যদি আপনার ক্ষতির গন্ধ না পেতাম আমি জীবনেও আপনাকে পাল্টা প্রশ্ন করতাম না। আপনি যে আমার সাধারণ প্রশ্নে বিরক্ত হন আগে জানলে চুপ থাকতাম। মাহাতিম নিরুত্তর, তার দৃষ্টি বারবার লুকিং মিররের দিকে চলে যাচ্ছে। দক্ষ হাতে দাপটের সাথে গাড়ি আগলা রাখছে বৃষ্টির মধ্যে। অন্য হাতে ফোনটা দিয়ে কাকে কল করলো। কাঁধের সাথে ফোনটা চেপে ধরে গাড়ি চালাতে চালাতে কাগজ কলম জোগাড় করলো। মেহনুর ড্যাব ড্যাব করে সবকিছু দেখলো। কৌতূহলে মনে কুণ্ঠিত রইলেও প্রশ্ন করার আস্থা আর নেই তার। একই সাথে এতগুলো কাজ কিভাবে সামলাচ্ছে সুন্দর মর্জিত লোকটি? কি করে সম্ভব এসব? গাড়ি চালাচ্ছে, কথা বলছে, কাগজ কলমে খসখস করে যা মনে যাচ্ছে লিখছে। মনোযোগ দিয়ে লুকিং মিররে তাকাচ্ছে। একটার পর একটা কাজ অতিক্রম করছে, তবুও কোনো কিছুতে এলোমেলো ভাব নেই, একদম ঠিকঠাক ওয়েল মাস্টার স্ট্যান্ডার্ডে। কিভাবে হচ্ছে এত কিছু? এখনও সেফ জোন আছি। ওপাশ থেকে উত্তর, স্যার আপনি ডান দিকে মাটির রাস্তা ধরুন, ওইদিকে রাস্তাটা কেউ ইউজ করে না, ওইটা শর্টকাট হবে, সেফলি আসতে পারবেন। মাহাতিম কলমটা রেখে কাগজটা চোখে বুলিয়ে বলল, ডান দিকের রাস্তা মেবি
হার্টেড রোড, ওইখানে প্রেমে ব্যর্থ এক ছেলে সুইসাইড করেছিল বলে ওই রাস্তা দিয়ে কেউ আসে না, তাই তো? মাহাতিমের কথা শুনে ভিমড়ি খেল লোকটা। কি আজব, এত ডিটেলস সে কি করে জানে? ছোট্ট করে উত্তর দিল, জি স্যার, ওইটা হার্টেড। আপনি প্লিজ ডান দিকের ওই রোড দিয়ে ধরেই আসুন, ওইটা আপনার জন্য সেফ হবে। বাকিটাকে আমি বাকি রাস্তা দিয়ে গেলে বিপদ। মাহাতিম ঠোঁটের কোণে বাঁকা হাসি হেঁটে দিয়ে বলল, আমার ক্যালকুলেশনের মোতাবেক ডান বামে সামনে পেছনে সব দিকে আটকে পড়তে যাচ্ছি। ওদের ট্রাক ডাউন করা ছাড়া আমার হাতে সেকেন্ড অপশন নেই। ডেঞ্জার জোন থেকে বের হতে কনফার্ম করে রাখি। শ্বাসরুদ্ধকর অবস্থা হতে যাচ্ছে। বৃষ্টির ঢলকা হালকা একটু কমে এসেছে। সামনে আসছে ঘোর বিপদ। মাহাতিমের কথাবার্তা শুনে মেহিনুরের অবিচেতন মন বিপদের সতর্কতা দিয়ে ফেলল। জীবনে এই প্রথম প্রতিকূল অবস্থায় পড়তে যাচ্ছে। মন তীব্র উৎকণ্ঠা উৎকোচন, কি হবে? মাহাতিমের খারাপ পরিস্থিতি দেখে হেসে কথা বলল। গাড়ির সিটে ছেড়ে নিজেকে শান্ত করার উছিলায় কাচের জানালার দিকে মাথা ঠেলে দিল। মেহিনুর গুরুম গুরুম করে আকাশে ডেকে আসা কাচের জানালা দফায় দফার বৃষ্টির পানি আছড়ে পড়ছে। প্রকৃতি যেন আজ অন্যরূপে সেজে উঠেছে। গাড়ির স্পিড আরও বেদম গতিতে বেড়ে যাচ্ছে। মেহরুন ভালো করে স্পষ্ট করলো চোখে দেখার জন্য লুকিং মিররে চোখ দিয়ে ভয়ে জানালা থেকে সরে এলো। মুখ ঘোরাতে মাহাতিমের দিকে তাকালো। ইতিমধ্যে বিচক্ষণ দৃষ্টিতে সেই লোহমর্ষ ঘটনা ধরা পড়ে গেছে। মূলত এই কারণেই বেড়ে যাচ্ছে গাড়ির স্পিড। মাহাতিম শক্ত কঠোর তেজি মুখটা চোখ বন্ধ করে মাথা নামালো। মেহনুর আতঙ্কের স্বরটা অতল স্তরে নিচে নিয়ে বলল, পেছন থেকে 3 জন গাড়ি ধাওয়া করছে। বন্ধ সিট গাড়িতে জোরে নিঃশ্বাস ছাড়ল মাহাতিম। সে কারণে এই বোকা জিপকে রিসোর্টে রেখে আসতে চেয়েছিল, সেটা এখন ফলতে যাচ্ছে। এরপর সেই দৃশ্য পরপর দেখতে হবে। সে দেখার কি? মেন্টাল ট্রমায় যায় কিনা সন্দেহ। সামান্য গাড়ি দেখে ভয় পাচ্ছ, পাল্টা ধাওয়া দেখলে কি করবে? কথায় মনে মনে আওড়ালো মাহাতিম। রুদ্ধ পরিস্থিতি ভাগে না আনতে পারলে কি যে হবে। দুম করে বুকের ভেতর কুকরে শিউরে উঠল মেহিনুরের। সেই শিউরে ওঠা কাপা অবস্থার ভেতরে উষ্ণতায় হাতটা খোলা পিঠের ওপর আলতো করে ছুঁয়ে দিল। মেহিনুরের ভয়াক্রান্ত চোখ থেকে সমস্ত ভয়ে হাসি মুখে দৃষ্টি দিয়ে শুষে নিল সে। অল্পক্ষণ সময়টুকু ছোট্ট কণ্ঠে বলল, কেন? কোনো ভয় নেই মেহিনুর। হাসিমাখা দৃষ্টিতে চাহনি দিয়ে সামনের দিকে তাকালো মেহিনুর। মধ্যবর্তী দূরত্ব যেন 2 ইঞ্চির মতো। নিঃশ্বাসের উষ্ণতা যেন আশ্বাসের ছোঁয়ায় মুখের উপর ছুঁয়ে যাচ্ছে। মেহিনুর চোখ বন্ধ করে মাহাতিমের ক্লিন সেভ করা কাঁধের দিকে ঠেলিয়ে দিল। মাহাতিম এক ফাঁকে আবার সামনের দিকে তাকিয়ে ড্রাইভিং বিধি লুকিং মিরনের দিকে তাকিয়ে নিল। হঠাৎ একটু একটু করে টের পেল বা হাতের তলায় থাকা পিঠটা গরম, বেশ গরম গরম লাগছে। 5 আঙ্গুলের থাবা দিয়ে আবৃত পিঠটা যেন আরও বেশি আবৃত করে নিয়েছে। জ্বর আসছে? কোনো ওষুধ কি দিয়েছিলাম, খাওনি? মেহনুর উত্তর দেওয়ার কোনো অবস্থায় নেই। মনে প্রাণে চাচ্ছে এই মানুষটা যেন কিছু না হোক। মনের ভেতর মুখ্য স্তরটা যেন বেঁধে গেছে সেই ভয়। হেড ডাউন। মেহনুর কথাটা না বুঝে উজবুকের মতো তাকিয়ে থাকলো। মাহাতিম নিচেও মেহনুরের মাথাটা ধরে লাহম নিচে ঝুঁকে পড়ল। মুহূর্তের ভেতরে কোনো তাক লাগানো শব্দ ভেসে আসতে গাড়িটা সাপের মতো এঁকে বেঁকে চলতে লাগলো। মাহাতিম বৃষ্টি ঢলকে কমে এলো, বাতাসে প্রাঞ্চলতায় শব্দ ছুটতে। আমি পাক্কা এদের খেলায় ভেবেছিলাম, এরা তো দেখি বেহুদা টার্গেট ছুটছে এক্সপার্ট। কথাটা শুনে কানে হাত চাপা দিয়ে চোখ খুলো মেহনুর। মাথা আগলে জায়গায় তুলে দেখলো মাহাতিম নিজের একটা হাত পায়ের কাছে নামিয়ে কালো প্যান্টটা খানিকটা কালো মোজার কাছে কিছু একটা বের করছে। অনুমান ভিত্তিক ভাবলো বেশ ভারী বস্তু। নিমিষের ভেতর 3 আঙ্গুলের চাপে কবজিতে পিস্তল বের করলো মাহাতিম। সরু হাতে টানা 10 মিনিটের মধ্যে তোমার এপিসোডে ফিরছি মেহনুর। তোমার এই এপিসোড তো আছে, মিস করতে চাচ্ছি না। বোকার মতো তাকিয়ে ক্ষুব্ধভাবে চেয়ে রইল মেহনুর। সে যেন কিছুই বুঝছে না। আপনার পরবর্তীতে মাহাতিম এলোপাথারি ঘুরে শুরু করলো পেছনের গাড়িগুলো। আপনার গুলির আওয়াজ হলো না কেন? কারণ কথাটি বলল মেহনুর। মাহাতিম পিস্তলটা আগের জায়গায় রাখতে রাখতে বলল, ইটস অল অ্যাবাউট টেকনিক। সাইলেন্সার লাগিয়েছি, গুলি ছড়লে আওয়াজ হয় না। এখন আবার প্রশ্ন করো না কিভাবে এগুলো লাগায়, কিভাবে গুলি করলাম, এসবের উত্তর শুনতে চেয়েও না।
উত্তর শুনে মুচকে আসলো মেহনুর, কিন্তু চিন্তার কেশ মনে এখনো ঝিকিয়ে রয়েছে। এতক্ষণ যা টের পায়নি, গ্রাহ্য করেনি, সেটা শিউরে শিউরে দিল তার শরীরকে। বৃষ্টির খবল থেকে বাঁচতে গেলে হিংস্র জ্বরের খবলে খেয়েছে মেহনুরকে। গত রাতে মাহাতিম ওষুধ খাইয়ে দিল, সেটার ডোজ কাজে দেয়নি একটু। চোখের পাতা বন্ধ হওয়ায় আনাচে কানাচে বেশ উষ্ণতা দিচ্ছে তাকে, যেন গ্রীষ্মে তপ্ত রোদে পুড়েছে সে। সন্ধ্যা চিহ্ন সময় হয়েছে। দক্ষিণে হাওয়া বাতাসে রুমের শীতলতায় ছুঁয়ে যাচ্ছে ইজিচেয়ারে দোল খাওয়া মানুষটার মাথা গরম। দাঁতের নিচে অনেকক্ষণ যাবৎ সতেজ করে মশলা দেওয়া পান চিবোচ্ছে। পানের রসে ঢোক গিলতে গিলতে টটকে লাল। কতগুলো পান করেছে তারও কোনো হুদিস নেই। যে কোনো সময় ঠাস করে বাজের মতো বিষ পড়তে পারে, যেন খুবই বিপজ্জনক। বাড়িতে এতগুলো মানুষ থাকতেও সবার সাথে অভিনয়ে শিল্পীটা বুঝিয়ে দিচ্ছে নিজের বাড়াবাড়ি কোনো রকমের সাধু কাজ নয়। পুলিশের হাতে ধরা পড়ার আগে বেঁচে যাওয়া লোকগুলো নিরাপদ সাইডে চলে গিয়েছিল। এমন কঠোর পরিকল্পনা থেকে কিভাবে নিস্তার পেল, এটাই হান্নান শেখের মাথায় ঢুকছে না। সে তো অনেক পরিকল্পনা করে লোক পাঠিয়েছিল। গাড়িটা ঠিকঠাক জায়গা মতো গুলি ঢুকলে আগুন ধরে পড়তো, উল্টো নিজেই গুলি খেয়ে কাত হয়ে মরলো। হান্নান শেখ যে চেয়ারে গায়েলে দিয়ে শাল জড়িয়ে নিলেন। সন্ধ্যার সদ্যনামা কুয়াশার ভেতরে তিনি কাউকে যেন না জানিয়ে বেরিয়ে গেল। পেছন থেকে মাহমুদ অবশ্য জিজ্ঞেস করলেন, কিন্তু হান্নান শেখ কোনো উত্তর দিল না। গায়ে পাজামা পাঞ্জাবি পরা মুরব্বী চেহারার গণ্যমান্য হান্নান শেখের গায়ে শাল পেঁচানো, হাত দুটো পিছুমোড়া করা, হাঁটছে সে গ্রামে মিঠাভাবেই চলছে। হঠাৎ নিবেদনে যেন প্রাণ আকুচ্ছে। মসজিদের পথে ফেরার সময় মুসলিমগণের সাথে সাক্ষাৎ হলে মনে মনে তিনি অন্য পরিকল্পনা করলেন। খাঁচার পাখি যখন খাঁচায় আনা হয়, তখন পাখির টানে কি পুরুষ পাখি ফিরবে না? যদি পুরুষ পাখিটাও ফিরে আসে, তখন তো এইটুকু ভেবে হাত থামাইলেন তিনি। আকাশের দিকে তাকালেন হান্নান শেখ। নিষ্পলক মুখে বিশ্রী হাসি দিয়ে হো হো করে হেসে উঠলেন। কপালে হাত স্পর্শ করে জ্বরটা পরখ করল মার্জা। এখনো কমেনি। পারস গেলে এখনো 105-এ উঠে আছে। মাথা ধুয়ে আবার জ্বর নামানোর চেষ্টা করলো। মাহমুদার কাছ থেকে সর্বদা সতর্কবার্তা পেয়েছিল, এই জ্বর নাকি সামান্য ঠান্ডা লাগলে মেহনুরে কঠিন জ্বর বাঁধে। বেসরি ঝড়ে কি দরকার ছিল এমন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গাজীপুর নেওয়া? পথের মধ্যে কোনোখানে ওঠা যেত না নাকি? সবাইকে সুস্থ সমেত পেয়ে মন খোঁচাচ্ছে তার। চোখ বন্ধ করে আজীবনের জন্য হারাতে হচ্ছে এমন একটি ভয়। হঠাৎ হোটেলের দরজায় টকটক করে কেউ। মার্জা সেদিকে দৃষ্টি নিতে অনুমনে জ্ঞাপন করলো, কে? মার্জা ভেতর। মা, আমি মাহাদি। মার্জা ভেতরে আসতে বলল। মেহনুরের কপালে জ্বরপটি লাগাতে উদ্যত হলো। মাহাদি সোজা বিছানায় উঠে মেহনুরের দিকে উদাস চোখে তাকালো। দৃষ্টি তুলে মায়ের মুখের দিকে তাকালো। জ্বর কমেনি মা? মার্জা ভারী নিঃশ্বাস ছেড়ে মলিন কণ্ঠে বলল, না রে বাবা, কমার তো নামই নিচ্ছে না। মাহাদি এক হাতে নিয়ে মেহনুরের গালে আষ্টে পিষ্টে দিল। কাঙ্ক্ষিত কথায় আস্তে আস্তে মাকে বলল, মা, ভাইয়াকে বলেছ গাছতন্ত্র করে নিতে, তাহলে নাকি জ্বর কমবে? আর মার্জা ভুরু কুচকে চোখ রাঙিয়ে খেপাট্ট গলায় বলল, তোর ভাইয়া কি এখন আমাকে শেখাতে এসেছে? ওর কি জ্বর হয়নি? আমি কি এসব বুঝি না? মার বিদ্যুতের রাগ দেখে সেখান থেকে পালালো মাহাদি। না জানিয়ে আবার ভাইয়ের আগে সে নিচের ওপর পড়ে। মা তো হাতের কাছে যা পায় তা দিয়ে তাকে বেদম পিটায়। কিরে বিচ্ছু, কুকুরের মতো জিবা বের করে হাঁপাচ্ছিস কেন? কথাটি বলল ফারিনের করা এমন ধমক সাধলো মাহাদির। কিন্তু বড় ভাইয়ের সামনে মুখ খুলতে যদি ধমক পড়ে পিঠে, সেই চিন্তায় আছে সে। মা বলেছে ভাইয়াকে জুতা দিয়ে জুতিয়ে মারবে। মাহাদির কথা শুনে সবাই ফিক করে হেসে দিল। কেন রে? তখন মাহাদি সব কুটু কথা তাদেরকে খুলে বলল। তার কথা শুনে হঠাৎ করে মাহাতিমের মন অন্যদিকে চলে গেল। মাহাতিম এমন ভান করে দাঁড়িয়ে আছে যেন কিছুই বুঝতে পারেনি। মেয়েটি হঠাৎ করেই হাতটা কালো সাইনবোর্ডে ঢুকিয়ে দিচ্ছে। সাথে সাথে আরো সতর্ক হলো মাহাদি যখন কথাগুলো বলছিল, তখন পাশে লিফটের কাছে একটি মেয়েকে দেখতে পেয়েছিল মাহাতি, যাকে দেখে কখনোই স্বাভাবিক মনে হয়নি। সে যেন কোনো একটা কিছু করতে এখানে এসেছে। ভেতরে ভেতরে সন্দেহ লাগতে লাগলো মাহাতিমের।
মাহাতিম ইশারা করে সকলকে এখান থেকে হই হুল্লো না করে ফিরে যেতে বলল। তার ইশারা পেতেই সবাই বুঝলো এখানে হয়তো কোনো সমস্যা আছে। মাহাতিমের আদেশ পেয়ে সকলে ছুটলো নিজেদের জন্য বরাদ্দকৃত রুমে। মেয়েটার দিকে তাকিয়ে থাকলো মাহাতিম। মেয়েটা কি পিস্তল বের করার চিন্তা করছে নাকি? লিফটে মাহাতিমের জন্য কি অপেক্ষা করছে? মাহাতিম তো চিন্তা করেছিল এই লিফটটা নিয়ে সে উপরে যাবে, তাহলে কি হতে চলেছে? মাহাতিম ভালোভাবে লক্ষ্য করতে থাকলো সামনে দাঁড়ানো মেয়েটি। লাশময় দৃষ্টিতে তাকিয়েছিল মেয়েটি। তার ভাবভঙ্গি দেখে একটু ঘাবড়ে এলো মাহাতিম। তার মস্তিষ্কের প্রতিটি নার্ভ খুব সচল এবং দৃষ্টিজোড়া খুবই কৌশলের সাথে মেয়েটার আচরণবিধি পরখ করছে। এক পলক রেড সাইনের 3 প্রকাশিত লেখাটা দেখল মাহাতিম। এই মুহূর্তে দেরি না করে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে ফেলল সে। এতটাই দ্রুত ঘটল যে মেয়েটা ভয়ে তটস্থ হয়ে লিফটের দলে দুম করে পিঠ ঠেসে চিৎকার দিল। সামনের সুদর্শন চেহারার ব্যক্তির দিকে ভীষণ ভয়ে তাকিয়ে আছে সে। অনবরত ঢোক গিলছে, চোখের কোটর ভয়ের চোটে বড় বড় হয়ে গেছে। নিঃশ্বাসের বেগে বুক টোটানামা করছে তার। লিফটটা পজ করে থমকে আছে আর নিচে নামছে না। কপালে ঠিক মাঝ বরাবর পিস্তল তাক করেছে মাহাতিম। ট্রিগারে আছে আঙ্গুল রাখা। যে কোনো মুহূর্তেই মৃত্যুর কাছে ছিটকে পড়তে বাধ্য মেয়েটি। আমাকে মারবেন না। চুপ। খুব ক্ষীণ কণ্ঠে জোর দিয়ে উঠল সে। চোখে সরু করে মেয়েটাকে ভয় জানানো চোখের দিকে সরাসরি তাকালো। মেয়েটা ফেলফেল করে তাকিয়ে আছে ওর ওই চোখের দিকে, নিতান্ত দূরত্ব রেখে পিস্তল ঠেকিয়ে দাঁড়িয়ে। কিন্তু কড়া পারফিউমে সুঘ্রাণ মোহটা কঠিনভাবে আসক্ত করে দিচ্ছে। এমন সস্ত পার্সোনালিটি পুরুষদের হাতে ভারী পিস্তলটা বড্ড বেমানান। তাদের নামে দাবি বিয়ান বোতল থাকা চমৎকার লাগতো, অথচ সংযত ঠোঁটটা একটু বেনসন রেখে মন্দ হতো না। কালো গেঞ্জিটার দিকে তাকিয়ে বুকটা কেমন কেঁপে উঠলো। খাপে খাপে 6 ভাঁজটা আদল স্পষ্ট দেখা যাচ্ছে। 2 হাতের টি শার্টটা খুলতে ভয়ঙ্কর কিছুর মুখোমুখি হবে নিশ্চিত। এরা সংবর্ত দল হিসেবে হোটেলে হোটেলে ঘুরে বেড়ায়। কোনো ধনী বা টাকা পয়সাওয়ালী লোকদের কাছে স্বেচ্ছায় দেহ বিলিয়ে দেয়। রাত কাটিয়ে ওইসব লোকেদের কাছ থেকে টাকা হাতিয়ে ভোরের মধ্যেই পাগার পার। মাহাতিম দাঁত কিরমির করে রাগ দেখিয়ে বলল, টিগার চাপলে কি হতে পারে জানো? ডিরেক্ট মৃত্যু। ব্যাগ থেকে যেই প্যাকেট বের করতে চাচ্ছিলে সেটা এখনই বাইরে গিয়ে ফেলে দিবে। এই ব্যবসায় কেন নেমেছো? লজ্জা করে না এসব করতে? মেয়েটা হুমকি খেয়ে গড়গড় করে সব বলে দিল। মেয়েটার নাম বন্যা। সে প্রায় 3 বছর যাবৎ এই লাইনে কাজ করছে। অনাথ, আত্মীয় বলতে কেউ নেই, দরিদ্র, এই জন্য এই পেশায় নিয়োজিত হয়েছে। কার্ডে একটা নাম্বার আছে। সে কার্ডটি সে এগিয়ে দিয়ে বলল, ওইটায় কল দিয়ে আনসারি নাম দিয়ে বললে এনাফ। স্যালারি কত লাগবে সেটাও ঠিকঠাক ফাইনাল করে দিবে। আর যদি কখনো এই লাইনে দেখি পরের বার আর অস্তিত্ব খুঁজে পাবে না। নিজের পায়ে দাঁড়াও। বলে মেয়েটাকে কার্ডটা এগিয়ে দিয়ে মেয়েটা অপরাধী মুখে চোখ নামিয়ে হাতের কার্ড ও টাকা পেয়ে কিছুক্ষণ চুপ করে থাকার জন্য হালকা গলায় বলল, আপনি আমাকে সাহায্য করলেন কেন? আমি তো ক্ষমাই করতে চেয়েছিলাম। লিফট অন অপশনে চাপ দিতে এক পলকে মেয়েটার দিকে তাকালো সে। শেষে চোখ ঘুরিয়ে স্বাভাবিক মেজাজে বলল, পাপ মোচনের সুযোগ দিলাম। নিজেকে আর দূষিত না করে কলঙ্কের দাগ ঘোচাও। মেয়ে হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করো। পতিতাতে বিক্রি করো না। কর্মে খাটো, শ্রম দাও, নিজের বুদ্ধিতে টাকা ইনকাম করো। মৃদুহাজ এই লিফটটা খুব 2 দাঁত দুদিকে খুলে যেতে বন্যা মাথা নিচু করে বেরিয়ে গেল। 2 পায়ে গতেই হঠাৎ কিছু একটা মনে পড়ার ভঙ্গিমায় মাহাতিমের দিকে কপাল কুঁচকে তাকায়। বন্যার মাথায় পিছু ঘুরাতে চোখে চোখ রেখে অপকটে বলল, আপনার স্মার্টনেস মেয়ে মানুষকে করুণভাবে ঘায়াল করার যোগ্যতা রাখে মিস্টার। পিস্তলের চাইতেও মারাত্মক। কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখালো না মাহাতিম। সদা সর্বদার মতো গুমট মুখের স্বভাবের ভঙ্গিমায় তাকিয়ে রইল। লিফটের বাটন অপশনে ক্লিক করে হাত পকেটে গুজে দুদিক থেকে 2টা সিলভার দরজা আঁকে দিল। হঠাৎ করে 1 সেকেন্ডের মধ্যে ঠোঁটের ডান দিকে বাঁক হাসি ফুটলো মাহাতিমের। হাসিটুকু মিলিয়ে গেল লিফটের দরজার মাঝে। ছোট ছোট পায়ে হোটেলে এরিয়ায় ত্যাগ করে কখন অন্য মনস্কতে বালুকা স্থানে চলে এসেছে খেয়াল নেই বন্যার। হাতে একটা সাদা কার্ড এবং চকচকে 5টা 1000 টাকার নোট। চোখ তুলে সামনে তাকালো বন্যা। বালুময় জায়গায় সন্ধ্যার মায়াতে নির্জন হচ্ছে। ডুবো ডুবো কমলালেবুর মতো 4-5টা
আকাশে কোনো তারা নেই, চাঁদের আলো নেই, সবকিছু কেমন নিস্তব্ধ। কুয়াশা যেমন প্রবলভাবে ঘনীভূত হচ্ছে। দূর দূরান্তের দৃশ্যপট এখনো ধোঁয়ার চাদরে ঢাকা। ঠান্ডা পায়ের তলা থেকে যেন গরম হাওয়ার নাম নেই। তার উপর সকাল থেকে নষ্ট ফোনটা নিয়ে কল করে যাচ্ছে শাহানাজ। গ্রাম্য ভিটার একমাত্র আদরের টুকরা যেন মেহেরুন ছিল, কিন্তু সহোদর বোন সবার থেকেও প্রিয়। আদরের টুকরাটুকু যখন স্বামীর হাত ধরে শহরের দিকে ছুটল, সে আর পিছু ফিরে আসেনি। শেফালির হাতে কড়াই দণ্ডায় মার খেয়ে যখন সব বোনেরা খিচিয়ে থাকতো, তখন মেহনুর ঠোঁট ফুলিয়ে কান্নায় চোখে বুবু মানুষটাকে ঝাপটে ধরতো। মাঝে মাঝে আকাশ ডেকে উঠলে দৌড়ে গিয়ে পালিয়ে ছুটে আসতো শাহানাজের কাছে। দুহাতে শাহানাজকে জাপটে ধরে কতবার যে বাজের জন্য চমকে উঠত হিসেব নেই। কখনো মায়ের মতো, কখনো বোনের মতো মাথায় হাত বুলাই দিত, কিন্তু আজ বুলিয়ে দেওয়ার জন্য মাথাটা যে কাছে নেই। মোটা লেপে গা এলিয়ে শুয়ে আছে শাহানাজ। ঘড়িতে 10টা বাজতেও এখনো গভীর নিশুতি মতোই নিঃশব্দ সপ্তাহ। নষ্ট বাটনের ফোনটা ছোটখাটোভাবে আছাড় দিয়ে ফোনের স্ক্রিন জ্বলে উঠল। সাথে সাথেই খুশি হয়ে গেল শাহানাজ। তড়িঘড়ি করে মেহনুরের নাম্বারে আবারও কল দিল। ফোনটা বন্ধ। হতাশ হলো শাহানাজ। নিজের ফোনটা কিছুক্ষণের ভেতর বন্ধ হয়ে যাবে, যা করার চটজলদি করতে হবে। অনেক ভেবে চিন্তে মাহাতিমের নাম্বার ডায়াল করলো। আল্লাহ আল্লাহ জাপতে জাপতে দুশ্চিন্তায় পড়লো শাহানাজ। না জানি মাহাতিমের নাম্বারটাও বিজি দেখায়। এদিকে অভাবনীয় কায়দায় কলটা চট করে রিসিভ হলো। পাশ থেকে গাঢ় গলায় বলল, আসসালামু আলাইকুম শালিকা, কি খবর? শাহনাজ প্রচণ্ড খুশিতে এক লাফ দিয়ে বসলো। লেপটা ফেলে জানালার কপাটটা খুলে খুশি হয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমার নাম্বার আপনি চিনেছেন? কি কপাল। আমি ভালো আছি ভাইয়া, আপনাদের কি অবস্থা? আপনি তো আমাদের ভুলে গেছেন। ভাইয়া মেহনুর কেমন আছে? ওকে একটু লাইনে দেওয়া যাবে? ওর ফোনটা তো বন্ধ, অনেক চেষ্টা করলাম, পেলাম না। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ছাড়লো মাহাতিম। কি উত্তর দিবে এখন? বলবে তোমার বোন জ্বরে কাতরাচ্ছে, আমার দোষেই এই বাজেভাবে অসুস্থ। উত্তর না পেয়ে ওপাশ থেকে হ্যালো হ্যালো করলো শাহানাজ। মেহনুর ঘুমিয়ে পড়েছে শাহানাজ। কাল সকালে যদি কথা বলিয়ে দেই সমস্যা হবে। আমি দুঃখিত, এখন ওকে জাগাতে পারছি না। শাহানাজ দ্রুত মাহাতিমকে আড়ষ্টতায় রেহাই দিল। স্বাভাবিক কণ্ঠে বলল, না ভাইয়া, এভাবে বলতে হবে না। ও যেহেতু ঘুমাচ্ছে ঘুমাক। আর ফোনটা নষ্ট বলে এতদিন ওকে কল দিতে পারিনি। ওকে আমার কথা বলে দিবেন। নিজেকে চূড়ান্ত সীমানায় স্বাভাবিক করলো মাহাতিমে। একটু শাহনাজের মনে সংকোচে বাড়াতে দিল না। বিশাল বড় জানালা দিয়ে বাইরে স্বল্প আলোটা রুমে ঢুকেছে। রুমের আজ লাইটহীন। সবাই যার যার হোটেলের রুমে ক্লান্তভাবে ঘুমাচ্ছে, অথচ তার চোখে ঘুম নামক বস্তুটি নেই। বিছানায় বসে ফ্লোরের দিকে মাথা ঝুঁকে আছে, চোখ দুটো নিজের হাতের ওপর স্থির। গাড়ির মাঝে যখন মেহনুর বেহুশ হয়ে গেল, সে চিৎকার করে ডাকার পরও উঠল না, তখন মাতিম বুঝতে পেরেছিল ভয় কি জিনিস। ভয়ের ব্যাখ্যাটা হাড়ে হাড়ে টের পেয়েছে সে। যদি কিছু হতো, এই প্রশ্নের কাছে ভেঙে চড়ে গেছে মাহাতিম। চূর্ণ বিচূর্ণ কাচের মতোই ভেঙে যায় তার হৃদয়টা। ডিম লাইটের মৃদু আলো দিয়ে নিজেকে পরিষ্কার করলো মেহনুর। দেহের আসন্ন তাপমাত্রা, মাথার তালুটা ঝিমঝিম করছে। চোখ খুলে আশেপাশে তাকাতে কিছুক্ষণ থম মেরে রইল। পরেক্ষণে আস্তে আস্তে বুঝতে পারলো এখন সে মার্জার পাশে শুয়ে আছে। ঠিক ডান দিকে মার্জা কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। মুখটা মেহনুরের দিকে ঘোরানো হলে মুখ বাদে সমস্ত শরীর কম্বলে আবৃত। মাহাতিম কোথায়? তারা কি বাড়ি ফিরেছে? কিন্তু বাড়ি ফিরলে এই রুমটা একদম অচেনা। কোথায় আছে এখন? এই রুমটা ভুলেও আনসারি নিবাসের রুম হবে না। মার্জা ডাকতে গিয়েও বিবেকে বাধা দিল মেহনুর। অসুস্থ মার্জা এভাবে ঘুমাতে পারছেন না। আজ একটু ঘুমাচ্ছেন, ঘুমোক। এই দুহাতে ভর দিয়ে যেই না বিছানা থেকে উঠতে যাবে, অমনি ধপ করে বিছানায় থেকে পড়ে গেল মেহনুর। জ্বরে শরীরের হাড়গুলো যেন ভঙ্গুর হয়েছে। মটমট করে উঠল, চোখ খিচুনি দিয়ে বিছানা থেকে পড়ে রইল। ওপরে ওঠার জন্য কয়েকবার জোর খাটালো, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হলো। এই মুহূর্তে যদি মাহাতিম না দেখে কিছুতেই শান্তি পাবে না সে। মাহাতিমকে এখন তার চাই মানে চাই। অদ্ভুত জেতের বসে মেহনুর এক উন্মাদনার মধ্যে উঠে গেল, কিন্তু সফল হলো না। জ্বরে থাকতে একটু সহ্য হচ্ছে না। উঠতেও পারছে না, বসতেও পারছে না, দাঁড়াতেও পারছে না। শরীরটা কেমন ঝিম দিচ্ছে, অসহ্য লাগছে সব। এমন সময় চাপা নিস্তব্ধতার ক্ষোভ বেগে একটা শব্দ হলো। শব্দটা স্ফুর্ত কর্ণপাহরে ঢুকতেই মেহনুর চোখ খুলে দরজার দিকে তাকালো। আবছা অন্ধকারে কোনো কিছু দেখতে পেল না। উদ্দীপ্ত ইন্দ্রিয়টা
নিশ্চিত এই মুহূর্তে মাহাতিম এসেছে। জ্বরের ঘরে সবকিছু বিষাক্ত লাগছে। আমি জানি আপনি এসেছেন। রুমের লাইটটা জ্বালান, আপনাকে একটু দেখতে পারছি না। বলার কয়েক মিনিট পেরিয়ে গেল, রুমের লাইট জ্বালানোর নামগন্ধ নেই। জ্বরের মধ্যে কোনোভাবেই শক্তি করতে পারছে না মেহিনুর। গলা উঁচিয়ে গেল, স্বর যেন বেরোচ্ছে না। গলাতেই দুমড়ে মুচকে আটকে যাচ্ছে। আস্তে আস্তে পদধ্বনির আওয়াজটা ক্ষীণ থেকে আরো প্রকট হয়ে কাছে আসতে লাগলো। তার দিকে তাকে নীরব পায়ে আছে, দুর্বল হাতজোড়া থরথর করে কাঁপা অবস্থায় তার দিকেই বাড়ালো। মেহিনুর ব্যাকুলা ভেতরে মাহাতিমকে জাপটে ধরার চেষ্টায় রুক্ষ গলায় কাশতে কাশতে বলল, এদিকে আসুন, আপনাকে একটু ধরতে চাই। নির্বিকার ভঙ্গিতে বিছানার কাছে আসলো মাহাতিম। পালকহীন দৃষ্টিতে মেহিনুরকে বাড়িয়ে দিল কাপা কাপা হাতের দিকে। চোখ সয়ে যাওয়া আলোয় মেহিনুর চিকচিক করা চোখে হাঁটু ভেঙে বসলো মাহাতিম। মেহিনুরের ডান হাত উপেক্ষা করে কাতর মুখের দিকে এগিয়ে এলো। বাম হাতটা দিয়ে গরম গালটা পূর্ণ আবেশে ধরতেই ঠোঁটে হালতো করে চুমু খেলো মাহাতিম। চোখ বন্ধ করে মাহাতিমের গলায় কাপা হাতে রাখলো মেহিনুর। চুলের ভেতর নরম চাপনার উষ্ণ আঙ্গুল বলিয়ে দিতে মাহাতিম চোখ খুলে তাকালো। দুজন সরাসরি চোখাচোখি হতে মেহিনুর যেন ব্যথাতুর কণ্ঠে বলল, গা পুড়ে যাচ্ছে। মেহিনুর, তুমি আমাকে কোন অপরাধে শাস্তি দিচ্ছ? কথা শুনে খিলখিল করে হেসে উঠল মেহিনুর। দুফোঁটা মোটা অশ্রু যখন দুগাল বেয়ে গড়িয়ে পড়ল। ক্লিস্ট ডান হাতটা দিয়ে মাহাতিমের মাথা ও বাম হাতটা পিঠের উপর সমানভাবে ছুঁতে লাগলো। নিউমোনিয়া হলে কি করতেন? তখন তো আমার অক্সিজেন নেওয়া লাগতো। সুই ঢুকিয়ে হাত ঝাঁঝা করে দিত। ডাক্তার এসে বলতো রোগীর অবস্থা খারাপ, খুব খারাপ, যে কোনো সময় দম বেরিয়ে মরতে পারে। বুড়ো কুচকে কপট রাগ দেখিয়ে মাহাতিম বলল, তুমি কি আমার সঙ্গে মস্করা করছো? রাগের অভাবে হাসতে হাসতে বলল মেহিনুর, না, সত্যি কথা বললাম। হতেও তো পারতো, যদিও হয়নি। হলে কি হতো? ভালো হতো না বলুন? আমার সাথে একটু তুচ্ছ জীব পৃথিবীতে থেকে বিদায় নিত। অন্তত এই সুযোগটুকুতে আপনি কঠিনভাবে এইটুকুতে আপনাকে কঠিনভাবে শাস্তি দিতে পারতো। 2 মিনিট একদম নীরব রইল। মেহিনুর তো ভয়ের তটস্থ ঝড়ের ঘরে আবল তাবল মাখা কথা বলছে। মাহাতিম চুপ মেরে এখন বসা থেকে উঠে দাঁড়াতেই বন্ধ দরজা দিকে আগাতে বলল, থাপ্পড় মারলেও কথা বের হয় না, আর এখন জ্বরের মধ্যে কথার খই ফুটছে। বলি কি, শাশুড়ি আমাকে তোমার পেটে নিয়ে মনোবত করেছিল? কথাটি বলতে দরজা খুলে বাইরে বের হলো মাহাতিম। খোলা দরজা চাপিয়ে দিয়ে রুমের দিকে যেতে যেতে ফের বলে উঠল, তোমার জন্য মামাকে খুব গালাগালি করেছে মেহিনুর। ভাবতে অবাক লাগে, বাবা যাওয়ার পর থেকে মা ওইরকম শাসন করেনি। এদিকে খুশিও ছিলাম আর এদিকে দুঃখও লাগছিল। মেহিনুর, তোমাকে যত্ন করতে কি কম রেখেছিলাম? তুমি এভাবে সেন্সলেস হয়ে গেলে। মেহিনুর ফেল করে চেয়ে রইল, শুধু কোনো কথা বলতে পারল না। একে একে সারিবদ্ধ রুমে দরজা পেরিয়ে যেতেই হঠাৎ মাঝপথে একটি দরজায় যেন ফাঁক দেখলো মাহাতিম। সরু ফাঁক দিয়ে কেউ যেন তাদের দেখছে। মাহাতিম অবেচেতন মন জানান দিল মানুষটা কে হতে পারে, তবুও সে বিন্দুমাত্র ধ্যান করলো না। সরু ফাঁকটা এক লোকমায় খুলে দরজা দিয়ে বেরিয়ে এলো অনামিকা। সোনালি লাইটের আলোয় করিডোরে দাঁড়িয়ে মাহাতিমের রুমটা দেখছে। রাগে দুহাত মুষ্টিবদ্ধ করে রিজের রুমে ঢুকলো। ঠাস করে দরজা বন্ধ করে ফোন লাগালো। চোখ বন্ধ করে দলে দুঘাত ঘুষি মারতে ওপাশ থেকে কল রিসিভ হলো। হ্যালো, ঘুমাচ্ছি না? এমন সময়ে কল দেওয়ার মানে কি? দপটে রাগ দেখে চোখ বন্ধ করে কিরমির করে বলল অনামিকা, আনসারি ওর কচিমালকে নিয়ে লুকিয়ে রাত কাটাচ্ছে। জানো না তুমি মুখে চিংগাম দিয়ে বসে আছো। আমি সহ্য করতে পারছি না ফুপি। রজনী চোখ খুলে কপাল কুচকে বলল, তোমার মাথায় কি বুদ্ধি নেই? সবসময় তাড়াহুড়া কেন লাগাও? মাহাতিম যদি লটর পটর করে থাকে তাতে তোমার সমস্যা হবার কথা না। ও চাইলে আরো 10টা সামলানোর ক্ষমতা রাখে। তুমি জাস্ট চুপ থাকো, আমাকে আমার মতো চলতে দাও। ক্লান্ত হলো না অনা? রাগটা প্রমোশন করে গজে গজে বলল, তো আর কত চুপ থাকবো? পুপি, তুমি কি ইচ্ছে করে আমার সাথে এমন কাণ্ড করছো? আমি বুঝতে পারছি না। ঠোঁট গলে নিঃশ্বাস বের হলো রজনীর। পুরো অতীতটা আরেকবার চাপা দিয়ে শান্ত কণ্ঠে বলল, তুমি ঠান্ডা থাকো না। ভাইজানকে প্লিজ বিরক্ত করতে যাবে না, বলে দিলাম, সামনে ইলেকশন। রজনীর যুক্তি শুনে শান্ত হলো অনা। সম্মতিসূচক ফোনটা কেটে বিছানায় শুলো।
গেম খেলতে খেলতে চোখ দিয়ে পানি পড়ছে মাহাদির। ঘোলা চোখটা কস্তাতে কস্তাতে বিছানা থেকে নামলো, ফোনটা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে সোজা পা চালিয়ে মায়ের রুমের সামনে আসলো। দরজা খুলে হতভম্ব বিরাট বড় হা হলো মাহাদি। ঠাস করে হা করা মুখটা দুহাত ঢুকলো সে। ওমা, আমার বউ কোথায়? প্রশ্নটা মনে মনে উচ্চারণ করতে রুম থেকে দৌড়ে বের হলো মাহাদি। হনহন করে দৌড়ে একদম কাট ভাবে মাহাতিমের দরজায় থামলো। নখ দিয়ে খ্যাপাটা সারের মতো নিঃশ্বাস ছাড়তে দুহাতে থাবা উঁচিয়ে দরজায় বাড়ি মারতে লাগলো। দরজা যেই ভয়ঙ্কর আঘাত পড়বে অমনি পেছন থেকে কোমর জড়িয়ে শূন্য তুলে ফেললো কেউ। মাহাদি তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে ফেললো। দেখলো মানুষটা তৌফো চোখ মুখ কুচকে ভীষণ রাগে ফুসফুস করছে। চার্জারের জন্য সামিরের রুমে যাওয়ার জন্য কেবলই দরজা খুলেছিল, চোখের সামনে স্পুডপিডে মাহাদিকে দৌড়ে আসতে দেখে পিছু পিছু এসে হাজির সে। মনে মনে যা ভেবেছিল তাই। তৌফের মুখে তার ছিল জায়গায় রাগ নিয়ে বলল, মাহাদি কি হচ্ছে সব? হি করে হাসছে তোতলান সুরে মাহাদি বলল, বউ খুঁজতে এসেছিলাম। তৌফ চোখ পাকে জিজ্ঞেস করে, ওটা তোর বউ? কষিয়ে লাগাবো। তোতলাতে বলল মাহাদি, ভাইয়ার মানেই তো আমার। ভাইয়া বলেছে যা যা কিছু আছে তার সব কিছুই আমার। তৌফ কৌতুকভাবে বলল, তোর বউগিরি কবে ছুটবে বলতো? অসহ্য লাগে না এসব বলতে? মাহাদি হো হো করে হাসলো। মরলে পরে যাবে তৌফ ভাই। অনামিকার আমি না মরা পর্যন্ত ভাইয়ার কপালে আমার বউ দিব না। শি ইজ মাই ওয়াইফ। ও করে হেসে উঠল মাহাদি। কথাটা শুনেই তৌফর মনটা কামড় দিল। সামান্য হাসতেও পারল না আজ। মাহাদির দিকে নির্লিপ্ত শূন্য মুখে তাকিয়ে রইল সে। ধীরে ধীরে হাত নিচু করে মাহাদিকে নামিয়ে দিল। বিকার দৃষ্টিতে ভেতরটা যেন কেমন করে উঠল। শেষ দেখা হলো যেন, ফিরবে না এই সময়, হুট করে হারিয়ে যাবে, দেখা পাবে না তোমায়। ভোরের দিকে সমুদ্রের কাছে যেতে অদ্ভুত ভয় পেল সবাই। কেউ সূর্যোদয়ের দৃশ্য দেখতে গিয়ে কাছে যেতে পারল না, কেউ বা গা ছমছম শিহরণে পিছিয়ে গেল। তারা ভোরের সকালে ঘুম থেকে উঠেছিল, কনকনে ঠান্ডার ভেতরে গোসল সেরে বেরিয়ে পড়েছিল। মাহাতিম সাদা টি শার্টটা পরে নায়ক ব্র্যান্ডের ট্রাউজার পরেছে, বালুকণা রশ্মির ওপর হাঁটছে। মোনাজ অন্য মানুষকে নয়, কিন্তু ঘুম ভাঙার পর থেকে কেমন যেন আড়ষ্টতা বোধ করছে। কিন্তু এটা হবে এমন একটা চিন্তা ভাবনায় উৎকষ্টায় তার মনটার ভেতর খটখট করছিল। ট্রাউজারের মতো ঘুরপাক খাচ্ছিল, টর্নেডোর মতো ঘুরপাক খাচ্ছিল। সাদা টি শার্টের ওপর নেভি রঙের জ্যাকেট পরা, জ্যাকেটের বাঁদিকে ছোট ছোট অক্ষরে লেখা ছিল বর্ণমালা দিয়ে NAVY। জ্যাকেটে আজ পরার জন্য ইচ্ছে ছিল না, কিন্তু লাগেজ খুলে হাতের কাছে যেটা পেয়েছে সেটাই ছোবল মেরে গায়ে চড়িয়ে নিয়েছে। ঠান্ডা শীতল হিমেল জেলহীন চুলগুলো থেমে থেমে উড়ছে। ডিউটিতে পুরোপুরি ঢুকে গেলে চুলগুলো সেটে ছোট্ট করতে হবে, অবশ্য এটাই নিয়মটা একটু হেরফের করলেও চলবে না। এতটা ছটফট কেন অনুভব করছে মাহাতিম সেটা বুঝলো না। তার ভেতরটা হঠাৎ কেমন জানে ছটফটানি দিয়ে উঠল। দেদারসে বা হাত দিয়ে দিকে স্বল্প সময়ের জন্য ইলেকট্রনিক রেজার ঘুরিয়ে টানতে পারলে দফায় এগুলো ভুল যেন কাকতালীয়ভাবে ঠেকছে না। অবচেতন মন কোনো কিছুর ইঙ্গিত দিয়ে যাচ্ছে, যেটা মূলত করতে পারছে মাহাতিম। 6:41 বেজে 33 সেকেন্ড অতিক্রম করলো এখন। সারা রাত ঘুম হয়নি, ক্লান্তির রেস্টটা এখনো কাবু করে রেখেছে তাকে। মেহনুরকে নিজের রুমে এনে সারাটা রাত ধরে ঝড় নামানোর সুশ্রিদ্ধায় লিপ্ত ছিল সে। ঝড়ের ঘরে মেহনুরের আবল কথা শুনে কতবার যে দমকা হাসি আটকে রেখেছে সে একাই জানে। সে জানে মেহনুর স্বাভাবিক ও সুস্থ রূপে ফিরে এলে এসব কথা বলবে না, কিন্তু সে মন চায় মেহনুরকে নিয়ে শক্ত খোলসের জড়তা ভেঙে ফেলুক। ফোনটা নিয়ে কল করলো সে। ট্রাউজারে বা পকেটে হাত গুজে সমুদ্রের দৃষ্টি ফেলে তাকালো। কলে বিপরীতে থাকা ব্যক্তিটাকে স্টাচ কিনে MAB লেখা ফুটে উঠেছে। মাহাতিম আনসারি বস বলে দ্রুত কলটা রিসিভ করলো। সাথে দেরি না করে AMB মানুষটা গম্ভীরভাবে বলল, আপডেট দিতে এত দেরি লাগার কথা কেন নোমান? তুমি ভালো করেই জানো আমি দেরি জিনিসটা খুবই অপছন্দ করি। দেরিতে উঠেছ নিশ্চিত। ডেড বডি থেকে ইনফরমেশন পেলে জানাও। কোনো রকম দ্বিধা ছাড়াই তার ডেস্কের ওপর ছটফট করা ফাইলগুলো খুলে ঘটঘট করে বলতে লাগলো নোমান। সবটুকু তথ্য যতবারই অবাক
শুনে মাহাতিম যার পড়ানোই অবাক হলো, তবুও অবাকের রেশটুকু ভেতরে চেপে নিজেকে স্বাভাবিক করে রাখলো। অজ্ঞাত সন্ত্রাসী দলের কোত্থেকে এসেছে এবং কোথায় থেকে লিড করতে পারছে সেটি জানা জরুরি। এদের নেটওয়ার্ক সম্পর্কে অনেকে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া খেলা সহজ হবে না। নোমানের ভাষ্যমতে ট্র্যাক ডাউন করার পর কেউ একজন গাড়িগুলোকে আগুনে জ্বালিয়ে দেয়, সেই সাথে গুলিবিদ্ধ মৃত সন্ত্রাসীদের সমস্ত আলামত সেখান থেকে সটিয়ে দেয়। মাতিম স্পষ্ট মনে আছে সে কেবল 4টি গুলি ছুড়েছিল, সেই 4টি গুলো টার্গেট ছিল পেছনে 3টি গাড়ির গতিরোধ করা। অথচ আশ্চর্যের বিষয় হলো একটি গাড়ির বদলে 3টি গাড়ি নাকি আগুনে ভস্ম হয়ে গেছে। তার মানে এটা পরিষ্কার যে ওই যাত্রায় যারা বেঁচে গেছে তারাই তাদের সঙ্গীদের আগুনে পুড়িয়ে নাম শেষ করে দিয়েছে। সমুদ্রের শোষণে হিমল হাওয়া বয়ে যাচ্ছে মাহাতিমের চুলের ওপর দিয়ে। 5টা আঙ্গুল দিয়ে মুষ্টিবদ্ধ করে ধরল তার চুল। সামনের যাত্রাটা খুবই ভয়াবহ হবে, নির্ঘাত। বিশাল বড় ঝাঁকুনিতে ঝুঁকে যাচ্ছে মাহাতিম। তার আগামী দিনগুলো বিভৎস হবে ভেবে চিন্তায় পড়ল সে। কোনো ভয় নেই মাহাতিমের, শুধু পরিবার যেন সই সালামতে থাকে। সমুদ্রের কাছ থেকে সরে এসে হোটেলের দিকে যেতে লাগলো। নোমানের উদ্দেশ্যে কাঠগলায় বলল, আমার জন্য ফোর্স পাঠাতে হবে না, আমি সেফ আছি। আমার জন্য কিছু দরকার নেই, আমি চাই হোটেল এরিয়ার চারপাশে স্পেশাল ফোর্স পাঠানো হোক। তাদের সিভিল ড্রেসে আসতে বলো, আমি বিকাল 5টার মধ্যে জয়েন করছি। আমার এদিকের কাজ শেষ। নিরাপত্তার ব্যাপারটা একটুখানি গাফিলতি দেখলে আমি কাউকে ছাড় দিব না। কল কাটার সঙ্গে সঙ্গে নোমান ব্যস্ত হয়ে উঠল। বসের আদেশে অনেকগুলো কল করে লোকাল সিভিল টিম রেডি করলো। আজ মাহাতিম সশরীরে ডিপার্টমেন্টে ফিরবে বলে ভোরবেলাতেই লাগেজ গুছিয়েছিল। মেহনুরকে ঝড়ের মাঝরাতে ছেড়ে দিয়েছে। এবার সে ইচ্ছে করে হাইড্রোজের ওষুধ খাইয়েছে ওকে। হোটেলে ঢুকে রুমের দিকে যেতেই পিছন থেকে মেহেলি কণ্ঠে মাহাতিম 1 মিনিট মাহাতিম বলে উঠল। চমকে উঠল মাহাতিম। চলন্ত পদদল থমকালো। সে আগন্তুক মেয়েটি অনামিকা, তাতে তার সন্দেহ জেগে ওঠে না। মুখোমুখি এসে হাজির হলো অনামিকা। এক জড়ো দৃষ্টি এনে মাহাতিমের ওপর ছুড়ে দিল। গায়ে ঢিলে ঢালা অফ হোয়াইট রঙের সিল্ক নাইটি, সেই নাইটির ওপর কালো রঙের লাল শাল জড়িয়েছে। গালটা এত বড় যে অশালীন কায়দায় বুকের ওপর পোশাকটা দৃষ্টমান। মাহাতিমের কাছে এসে দাঁড়াতে আবেদনময়ী দৃষ্টি বিলিয়ে দিয়ে প্রসন্ন হাসিতে বলল, যদি তুমি চাও দেন আই ক্যান অ্যাডপ্ট ইউ। মাহাতিম ইঙ্গিতটা বুঝে রাগে চোখ বন্ধ করলো মাহাতিম। অনামিকা তো এতে আরও খুশি হলো। মনে মনে বিশ্বজয়ের মতো গত রাতের ব্যাপারটা টেনে বলল, ছেলেদের কষ্টটা আমি বুঝি আনসারি, তোমাদের সহ্য আর ধৈর্য জিনিসটা একেবারে কম। সুযোগ পেলে আদরের জায়গায় বাদর হয়ে সেকেন্ড মাত্র দেরি করো না। মুচকে এসে দিতেও হঠাৎ পূর্ণতায় তাকালো অনা। মাহাতিমের গাঢ় লাল ঠোঁট দুটোর দিকে দৃষ্টি এনলো। অতীতের পুরনো লোভটা কেমন যেন আনচান করছে আজ। নিঃশ্বাসে প্রশ্বাসে বিগড়ে দিচ্ছে তার মস্তিষ্ক। লম্বা মানুষটার ঠোঁট দুটো নাগাল পেতে উসখুস করছে পা দুটো। বিদ্যুৎ স্পৃষ্টের মতো মাথাটা চক্কর দিয়ে উঠছে অনামিকার। লম্বা মানুষটার সান্নিধ্য চাই তার। সুবৃত আকাঙ্ক্ষার মুখ বাড়িয়ে দিতেই সশব্দে ঠাস করে তাক লাগানো শব্দ হলো। চোখ বন্ধ করে দেখতে পেল ডান কান থেকে মাছির মতো ভোবো শব্দ শুনতে পাচ্ছে। চোখ ঝাপটে স্পষ্ট দেখার চেষ্টা করলো অনা। কিছু বোঝাটার আগে তার চোখের সামনে অন্ধকার হয়ে এলো। শরীরটা নিস্তেজ হয়ে ভারীহীন অবস্থায় ঠান্ডা ফ্লোরে পড়ে আধো আধো দৃষ্টিতে দেখতে পেলে একজোড়া পদধ্বনি দাপটের সাথে তার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। অনেক দূরে, একদম সব অন্ধকার। মেঘলা আকাশে বিষণ্ণতা কাটিয়ে পূর্বের দিকে সূর্য উঠেছে। সূর্যের গোলাকার অগ্নিচাকাটা চারিদিকে আলো ছড়িয়ে দিয়ে নিস্তব্ধে জানান দিচ্ছে। সমুদ্রের বুকে নিজের জৌলস ফেসে বেশি গরম বাড়িয়ে দিয়েছে। সমুদ্রের ভিড়ে করেছে পর্যটকরা। কেউ পরিবার নিয়ে এসেছে, কেউ এসেছে বন্ধুসহ দলবল নিয়ে। চারিদিকে মানুষের হই হুল্লোড়। ঘুম জড়ানো চোখ দুটো আস্তে আস্তে খুলতেই সোনালি আলোয় ঝকমক করছে রুমটা। ছোট একটা হাই তুলে কাউকে খুঁজতে শোয়া থেকে উঠে বসলো মেহনুর। ডান দিকে জানালার উপস্থিত দেখে সাদা পর্দাটা সরিয়ে দিল। অমনি চোখে সকালের সূর্যটা ছুঁয়ে গেল। চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিয়ে নাক
ঠোঁট দিয়ে শব্দ করে নিঃশ্বাস ছাড়ল সে। সকাল সকাল মাহাতিমের দেখা না পেয়ে সুন্দর সকালটাও ফিকে লাগছে তার। জ্বরের মধ্যে মেজাজটাও ভন ভন করছে। গোসলে উদ্যত নিল সে, কিন্তু পরনের কাপড় যে মার্জার রুমে সেটা সে জানে। সেলার কামিজের অভ্যস্ত সে নয়। খুব ছোট থেকেই বড় মা নির্দেশে শাড়ি পরে বড় হয়েছে। এখন কামিজ পরেও কেমন যেন খুঁতখুত লাগছে। কতক্ষণে পাল্টাবে সেই চিন্তায় যেন এখন তার বড় কথা। ঘরের একটা বিশাল লম্বা বাদামি রঙের আলমারি দেখতে পেল। সেখানে নিশ্চিত মাহাতিমের পোশাক আশাক থাকবে। তোয়ালে রেখেছে হয়তো, আপাতত ট্যাবের পানির নিচে মাথা ভিজাতে ইচ্ছে করছে। আলমারির খুলে তাকের কাছে তোয়ালে পেয়ে গেল। তোয়ালেটা দুহাত দিয়ে নাকের কাছে আনতেই পরিচিত সুঘ্রাণ ভেসে আসলো মাহাতিমের ব্যক্তিগত জিনিসে। অদ্ভুত শান্তি লাগে তার, মনটায় আনন্দ হয়। মাহাতিম আনসারি দুর্ধর্ষ চিন্তা উপস্থিতি বুদ্ধি দেখে এক বুক ভালোবাসা জাগলো তার। মাহাতিম তার জন্য তোয়ালে ওয়াশরুমে ঢুকতেই হঠাৎ হ্যাঙ্গার দৃষ্টিতে আটকে গেল। কি হ্যাঙ্গার! আগে থেকে শাড়ি ব্লাউজ পেটিকোট ঝুলছে। আশ্চর্য উজবুক হলো সে। মাহাতিম আনসারি তার জন্য সব আগে থেকে রেডি করে রেখেছে। লাল টকটকে মোটা পাড়ের শাড়ির পাশে মখমলের লাল ব্লাউজ দেখে মিহি হাসলো। মাথাটা ডানে বামে দুলালো মেহনুর। অসভ্য লোক তো দেখি সব ব্যবস্থা করে রেখেছে। নাস্তা খেতে বসে সবার মুখের অবস্থা করুন। চিন্তায় কারোর গলা দিয়ে পানি পর্যন্ত নামছে না। কি হবে না হবে সেটা নিয়ে ভাবছে। টানটান উত্তেজনার ভেতরে রুক্ষ মুখে বসে আছে সবাই। একটু আগে জানতে পারলো করিডোর থেকে সেন্সলেস অবস্থায় পাওয়া গেছে অনামিকাকে। তার অবস্থা খুবই খারাপ, রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে গুরুতর দশা। হোটেলে দুজন স্টাফ একই ফ্লোরে অন্য রুমের বেডটি নেওয়ার সময় ঘটনাটি সচক্ষে দেখে ফেলেছে। তাদের কাছ থেকে স্টপ ফেলে সব জেনে নিয়েছে সিয়াম। মাহাতিম যাই করুক আমার আপত্তি নাই, কিন্তু ওনার ম্যাটারে আমার খুব ভয় লাগে ভাই। শুধু তুই না, আমরা সবাই থাকি। তোর কি মনে হয় বলতো, রজনী যে চুপ মেরে আছে ওই মহিলা কিছু প্ল্যান করতে এসেছে? সবিকের কথাটা চট করে টেনে নিল নীতি। নিশ্চিত গলায় বলল, প্ল্যান করতেই এসেছে, না হলে আমাদের সাথে শুধু শুধু তো সিরিজ দেখতে আসতো না। নীতির কথার পর চুপ রইল সবাই। সবার মন সেখান থেকে একীভূত হয়ে চিন্তায় ডুবে গেল। তখন গেম খেলা মাহাদি দাম্ভিকতা সুরে বলল, মাহাতিম ভাইয়া শার্প মাইন্ডের কাছে এসব ফাউল প্ল্যান টিকে না। সবাই চৌকিত ভঙ্গিতে চমকে সাথে সাথে এই মাহাদির দিকে তাকালো। সেই অবিশ্বাস, আত্মবিশ্বাসী, দৃঢ়তার প্রবল চেতনার সাথে মাহাদির কঠিন কথার সত্যতা বলে উঠল। তাতে সবাই বেশ অবাক। খাপে খাপ মাহাতিমের ভাবসাবের কথাটুকুই বলল সে। বিশ্বাসের ঘোরে এই মাহাদি কি তাকিয়ে আছে আর চোখে। দৃষ্টি তার সবাইকে লক্ষ্য করে লজ্জা পেল মাহাদি। গেম পোজ করে দুই ভুরু কঠিন করে কুচকানো কথায় বলল, আমি কি লজ্জা পাই না? তোমরা এভাবে তাকিয়ে আছো কেন? আমার তো একটু একটু ভাইয়ের থেকে শিখছি। ভাইয়া বুড়ো হলে আমারই তো মেহনুরকে বিয়ে করা লাগবে, এই জন্য এখন থেকে ট্রেনিং নিচ্ছি, বুঝছো? মাহাদির উটকো কথা শুনে কয়েক মিনিটের মধ্যে শক্ত হয়ে গেল সকলের মুখ। সবাই গম্ভীর মুখের অবস্থা দেখে মাহাদি ইতস্ত ভঙ্গিতে চোখ নামালো। এই প্রথম সে শুনশান এবং হু হু করে হাসির কলরবে ফেটে উঠল রুমের ভেতরে। হাসতে হাসতে সবাই একই সুরে বলল, চুপ কর বাটপার। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে মেহনুর। মাথা থেকে ভেজা তোয়ালে খুলে চুলগুলো ঝাড়া দিল। টপ টপ করে বৃষ্টির ফোঁটার মতো বিন্দু বিন্দু কোনা ফ্লোর জুড়ে পড়ছে। ওয়াশরুমে শাড়ি পরতে গেলে পানিতে শাড়িটা ভিজে যেত, তাই বাধ্য হয়ে রুমে আসতে হয়েছিল। মাহাতিম এখনও রুমে নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে অনায়াসে সামনে দাঁড়ানো মনটা শান্তি পেল। কোথায় গেছে লোকটা? একবার কি বলে যাওয়া যেত না? এখন যে এক পলক দেখার জন্য অসহ্য অস্থির লাগছে, এটা কি লোকটি বুঝে? লাল পেটিকোট ভাঁজে ভাঁজে শাড়িটা গুজে বুকের ওপর আঁচলের কাপড়টা টেনে নিল। মাথাটা একটু ঝুঁকিয়ে পেটের কাছে কুচিটা গুজে নিল মেহনুর। দক্ষাতে আঙ্গুলের কুচি ভাঁজগুলো ঠিক করে নিল। 1 2 3টা করে ভাঁজগুলোর কুচি ক্রমান্বয়ে আঙ্গুলে ধরল। মাথা নত অবস্থায়
মাথা নত অবস্থায় ঠিক করা কুচিটি পেটের কাছে যেই গুজবে ঠিক তখন এগা কাটা দিয়ে উঠল। পেছন থেকে একজোড়া চোখ এসে পেটিকোটের ওপর আষ্টে পিষ্টে আছড়ে গেল। নিজেকে আটকে যেন স্থির হয়ে গেল মেহিনুর। হাত থেকে এক পলকে সবগুলো কুচি ফস করে ফ্লোরে পড়ে গেল। পিঠের ওপর সুঠাম বুকে সান্নিধ্য টের পেল। কিছুক্ষণ পর অনুভব করলো পিঠের ওপর চুলগুলো বামে সরে যাচ্ছে। নত দৃষ্টিতে চট করে চোখ বন্ধ করলো মেহিনুর। দৃষ্টি আটকে রাখার কারণে প্রাণবায়ু বুকের ভেতর ফুরিয়ে আসছে। মেহিনুর নিঃশ্বাস না নেওয়ার পরিস্থিতি দেখতে পেল। মানুষটা মৃদু হাসলো, মুখ তুলল মেহিনুর। একটু তো লজ্জাখানো মুখটা দেখি। মাহাতিমের কথায় আরো কুকড়ে গেল সে। চোখ খিচে বন্ধ করে রইল, মাথা তুলল না। লজ্জায় কুণ্ঠতায় নুয়ে রেখেছে তা। বিকালে চলে যাচ্ছি, মন খারাপ করো না, পরের বার অনেক দিনের জন্য আসবো। চট করে চোখ খুলল মেহিনুর। মাথাটা স্বাভাবিকভাবে তুলল, মুখটা ডানে কাঁধের দিকে ফিরালো। মাহাতিমের গরম নিঃশ্বাসে মেহিনুরের গাল ছুঁয়ে থমিয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলল মেহিনুর। চলে যাচ্ছেন মানে? চোখ খুলল মাহাতিম। আয়নার সামনে মেহিনুরের চারপাশটা একদৃষ্টে তাকালো। পেটের ওপরে হাত ভোলাতে ভোলাতে বলল, আমি থাকলে যে আব্বু আম্মু ডাকার দলবল এসে পড়বে। এমন ভয়াবহ কথা শুনে কপট রাগ দেখাতে গিয়েও খিলখিল করে হেসে ফেলল মেহিনুর। এই হাসিতেই যেন জড়তা নেই, ভয় নেই, সংকোচ নেই। হাসতে হাসতে পেটের ওপরে মাহাতিমের হাতটা নির্বিকার হাত রেখে মেহিনুর মুখটা ডানে ঘুরিয়ে মাহাতিমের দিকে তির্যক চাহনিতে বলল, আপনাকে আমি বাধা দেইনি। কাল রাতে মোক্ষম সুযোগ ছিল, আপনি সব সময় মতো দূরত্ব রেখেই চলেছেন। কথা শুনে কিছুক্ষণ নির্বাক রইল মাহাতিম। একদৃষ্টে মেহিনুরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কেন কল্পনা করছে কিনা। মেহিনুর ব্যাপারটা বুঝতে পেরে পেট থেকে হাত সরিয়ে মাহাতিমের দিকে ফিরল। কালো শার্ট ফোল্ড করা স্লিভার হাত দুটো টেনে এনে আরেকবার রেশ না করে কাটাতে আলতো করে ছুঁয়ে ধীরে করে বলল, তুমি কি কাল রাতে হুঁশে ছিলে? মেহিনুর ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে চোখে চোখ রেখে বলল, আপনি যে আমার ঠোঁটে চুমু খেয়ে লাভ ইউ বলেছেন ততক্ষণ পর্যন্ত ছিলাম। আরেক দফায় আশ্চর্য হয়ে হাসি হাসি চোখে তাকালো মাহাতিম। দুহাতে মেহিনুরের দুগাল ধরে নিচু স্বরে বলল, তুমি কি তাহলে একটুও বেহুশ ছিলে না? মেহিনুর একটুখানি চুপ থেকে স্থির চোখে তাকিয়ে রইল। মাহাতিমের গভীর চাহনির অতল স্পর্শে নিজেকে সমর্পণ করে হালকা গলায় বলল, আপনার কোলে যখন মাথা রাখলাম আপনিও চিৎকার করতে করতে পানিপট্টি দিতে লাগলেন। তখন হুঁশ ছিল না, অন্ধকার দেখছিলাম। চোখ বন্ধ করলো মাহাতিম। বুক ভর্তি নিঃশ্বাস ছেড়ে আবার চোখ বন্ধ অবস্থায় একটু ভয় পেয়েছিল। ফিক করে হাসলো মেহিনুর। গলা সরল করে বলল, একটু ভয় পেলে বুঝি ওইভাবে পাগলের মতো চিৎকার করেন? চক্ষু প্রসন্ন চাহনি হলো মাহাতিমের। ঠান্ডা শান্ত কণ্ঠে বলল, তোমার কাছে যে পুরো আমিটাই তুলে দিয়েছি, তোমার কিছু হলে আমিটা টিকবো কিভাবে বলো? গালের ওপর আস্তে করে দুহাত সরালো মেহিনুর। এখন কাণ্ডে একটু চমকালো বটে, তার কথায় একটু ধ্বতস্থ হলো সে। মুখটা একটু নিচে নামাবেন? শীতল চাহনিতে তাকিয়ে থাকা মাথা নেড়ে সায় দিল মাহাতিম। মেহিনুরের নাগাল বরাবর মুখটা নিচু করলো। দেরি করলো না মেহিনুর। চোখ বন্ধ করে লালচে অদরটা নিজের ঠোঁটে ভাঁজে মিলিয়ে নিল। ক্লিন শেভ করা ডান গাল থেকে হাত সরিয়ে ছোট্ট করে খাটা চুলের ওপর হাত রাখলো। দূরে ঝড় বিশুষ্ণতার সুর যেন কাঁদিয়ে দিচ্ছে মেহিনুরকে। নিজের চোখ দুটোকে সংযত করে ভুলবশ দাঁত শক্ত করে গড়ল সে। মাহাতিম আবার বরাবর হাজারবার দফায় দফায় অবাক হচ্ছে দারুণভাবে। দুহাতের আঙ্গুল খামচে পিঠের মখমলে লাল ব্লাউজটা ধরলো। চোখ খুলে আজ দেখতে পেল কান্নায় লাল নাক ফুলে ফুলে উঠছে। চোখ বড় বড় পাপড়ি দিয়ে পানি চুইয়ে চুইয়ে পড়ছে। মাহাতিমের কে ছাড়া কিভাবে থাকবে এই ভেবেই কেঁদে ভাসাচ্ছে এই মেয়েটা।